ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই প্রশ্নগুলো আমি তোমাদের বইয়ের কত নম্বর পেজ থেকে এসেছে সম্পূর্ণ দেখিয়ে নিয়ে নির্ভুলভাবে বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দেব। এর ফলে তোমরা বাড়িতে খুব সহজেই প্রশ্নগুলো বুঝতে পারবে এবং নিজেরাও করে নিতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। তাহলে আর কথা নয়, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো 1 নম্বর প্রশ্নে কি রয়েছে, সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1.1 প্রশ্নটা দেখো, এখনো পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে ড্যাশ। কোথায় পাওয়া গেছে? উত্তরটা হবে পূর্ব আফ্রিকাতে। তোমরা তোমাদের ইতিহাস বইতে 18 নম্বর পেজে চলে যাবে। এই দেখো 18 নম্বর পেজের সবার প্রথমেই রয়েছে যে পূর্ব আফ্রিকাতে সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গিয়েছিল। তাহলে তোমরা কিভাবে উত্তরটা লিখবে দেখে নাও। পুরো প্রশ্নটা লিখবে, লিখে ড্যাশের মধ্যে পূর্ব আফ্রিকাতে কথাটা লিখে দেবে। তারপরে প্রশ্নটা দেখে নি চলো। 1.2 মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন সঠিক উত্তরটা হবে জা ফ্রাসোয়া জারিচ। এটা তোমরা তোমাদের ইতিহাস বইতে 31 নম্বর পেজ রয়েছে, সেখানে দেখবে এই ওপরের দিকেই রয়েছে। এই দেখো এখানে ফরাসি প্রত্নতাত্ত্বিক জাফরিয়া জারিচ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। তাহলে কিভাবে প্রশ্নটা লিখবে দেখো, পুরো কথাটা লিখে ড্যাশের মধ্যে নামটা লিখে দেবে। এরপরে 1.3 প্রশ্নটা দেখো, হরপ্পা সভ্যতা ড্যাশ যুগের সভ্যতা। এটা উত্তরটা হবে প্রায় ইতিহাস যুগের সভ্যতা। এটা তোমরা তোমাদের ইতিহাস বইতে 33 নম্বর পেজেই পেয়ে যাবে। এই দেখো হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা। এর পরের প্রশ্নটা দেখো 2 নম্বরে রয়েছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভের প্রথমে রয়েছে বন্দর নগর, এটা হবে লোথাল। এটা তোমরা তোমাদের ইতিহাস বইতে 40 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এইখানে রয়েছে যে টুকরো কথা পার্টটা রয়েছে, এখানেই দেখতে পাবে। চাইলে তোমরা এখানে পড়ে নিয়ে দেখতে পারো, বন্দর নগর লোথাল। এর পরে রয়েছে দেখো বৃহৎ স্নানাগার, এটা হবে মহেঞ্জোদারো। এটা তোমরা তোমাদের ইতিহাস বইতে 36 নম্বর পেজে পেয়ে যাবে। এই দেখো এইখানে বৃহৎ স্নানাগার রয়েছে। এই স্নানাগারটা কোথায় ছিল? না, মহেঞ্জোদারোতে ছিল। তাহলে এটা হয়ে গেল মহেঞ্জোদারো। আর শেষেরটা হবে উঁচু এলাকা, এটা হবে সিটাডেল। কারণ একটাই বাকি রয়েছে, আমি সেটাও তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা তোমরা ইতিহাস বইতে 35 নম্বর পেজে চলে যাবে। দেখো সেখানে এইখানেই উল্লেখ রয়েছে যে এটার নাম ছিল সিটাডেল। প্রত্নতাত্ত্বিকরা তাকে বলতো সিটাডেল। তাহলে তোমরা কিভাবে লিখবে? সঠিক উত্তরটা তোমরা পাশাপাশি লিখে দেবে। নগরবন্দর লোথাল, বৃহৎ স্নানাগার মহেঞ্জোদারো, আর উঁচু এলাকা সিটাডেল। এর পরের কোশ্চেনটা চলো দেখে নি। 3 নম্বরে রয়েছে বেমানান শব্দটি খুঁজে লেখো। 3.1 রয়েছে দেখো সংহিতা, মহাকাব্য, আরণ্যক, উপনিষদ। এর মধ্যে বেমানান হলো মহাকাব্য। কিভাবে? তোমরা নিজেরাই দেখে নাও। তোমরা তোমাদের ইতিহাস বইতে 47 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এখানে রয়েছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এইখানে দেখো ব্রাহ্মণ কথাটা আছে, কিন্তু প্রশ্নেতে দেখো ব্রাহ্মণ কথাটা নেই, সেই জায়গাটায় মহাকাব্য আছে, তাই এটা বেমানান হয়ে গেল। তাহলে তোমরা কিভাবে উত্তরটা লিখবে দেখে নাও। তোমরা প্রশ্নটা লিখবে, তারপর উত্তরে লিখে দেবে মহাকাব্য। তারপরের প্রশ্নটা দেখো 3.2তে বলেছে ব্রহ্মচার্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং ব্রাহ্মণ। এটা তোমরা তোমাদের ইতিহাস বইতে 56 নম্বর পেজে চলে যাবে। 56 নম্বর পেজে যে টুকরো কথাটা রয়েছে সেখানে চতুরাশ্রমের পাঠটাই দেখে নাও। ব্রহ্মচার্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই সন্ন্যাসের জায়গায় প্রশ্নে কি রয়েছে দেখো ব্রাহ্মণ। তাহলে বেমানান শব্দটা হয়ে যাবে ব্রাহ্মণ। তোমরা কিভাবে লিখবে? প্রশ্নটা লিখে উত্তরে ব্রাহ্মণ কথাটা লিখে দেবে, বা তোমরা এইভাবেও লিখতে পারো, বেমানান শব্দটি হলো ব্রাহ্মণ। তারপরে প্রশ্নটা চলো দেখে নিই। 3.3 বলেছে বিধৎ, সভা, সমিতি ও রত্নীন। এটা তোমরা তোমাদের ইতিহাস বইতে 53 নম্বর পেজেই পেয়ে যাবে। শাসনের কাজে সাহায্য করতো যারা, তাদের বলা হতো রত্নীন। আর বিদত, সভা, সমিতি যেগুলো ছিল এইগুলো সবগুলোই কিন্তু ছিল গোষ্ঠী, তাই এখানে বেমানান হয়ে গেল রত্নীন। তাহলে তোমরা কিভাবে উত্তরটা লিখবে দেখে নাও। প্রশ্নটা লিখে সঠিক উত্তরটা লিখে দেবে রত্নীন, বা এইভাবে লিখতে পারো বেমানান শব্দটি হলো রত্নীন। তারপরের প্রশ্নটা দেখে নাও। 4 নম্বরে বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 4.1 বলেছে দক্ষিণ ভারতের একমাত্র জনপদ ছিল অসমক। এই কথাটা সম্পূর্ণ সত্য। তোমরা তোমাদের ইতিহাস বইতে 65 নম্বর পেজে চলে যাবে। সেখানে দেখো এইখানটাতে রয়েছে একমাত্র মহাজন ছিল অসমক। তাহলে এটা হয়ে গেল সত্য।
তোমরা কিভাবে লিখবে দেখে নাও। তোমরা পুরো কথাটা লিখে তারপর সত্য কথাটা এখানেও লিখতে পারো, নিচেও লিখে দিতে পারো। এর পরের প্রশ্নটা চলো দেখে নিই। 4.2তে বলেছে সমুদ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যান। এই বক্তব্যটা বা এই বাক্যটা মিথ্যে। কেন? কারণ তোমরা তোমাদের ইতিহাস বইয়ের 70 নম্বর পেজে চলে যাবে। এই দেখো 70 নম্বর পেজ, এইখানটাতে দেখো উত্তরটা রয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন হয়ে যান। আর তোমাদের প্রশ্নতে কি রয়েছে? বৌদ্ধ হয়ে যান। বুঝতে পারলে? তাহলে এটা মিথ্যে হয়ে গেল। এর পাশে মিথ্যে কথাটা লিখে দেবে বা উত্তরে মিথ্যা লিখে দেবে। এর পরের প্রশ্নটা দেখে নাও। 4.3 বলেছে বিনয় পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা। এই বক্তব্যটা কি হবে? এটা হবে মিথ্যে। এটা তোমরা তোমাদের ইতিহাস বইতে 73 নম্বর পেজেই পেয়ে যাবে। এই দেখো এখানে রয়েছে বিনয় পিটক কি নিয়ে গঠিত হতো। দেখো বৌদ্ধ সংঘের ও বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণ নিয়ে কিন্তু এখানে লিপিবদ্ধ থাকতো। আর অভিধর্ম পিটকে দেখো গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশ কিন্তু আলোচনা হয়েছে। তাহলে গৌতম বুদ্ধের মূল কয়েকটি যে বাণী বা উপদেশগুলো রয়েছে সেটা কিন্তু অভিধর্ম পিটকে রয়েছে, সেটা বিনয় পিটকে ছিল না। তার জন্য এটা হয়ে গেল মিথ্যে। তারপরে 5 নম্বরের প্রশ্নটা দেখো, 2-3টে বাক্যে উত্তর দাও। 5.1 প্রশ্নটা দেখো মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষি পণ্য উৎপাদিত হতো। এটা তোমরা তোমাদের বইতে 31 নম্বর পেজেই পেয়ে যাবে। এ দেখো এখানটায় আন্ডারলাইন করা আছে, এই জায়গাটা তোমরা পড়ে নেবে। এই সভ্যতার অনেকগুলো পর্ব ছিল। প্রথম পর্বে গম ও জব, আর তারপরে দ্বিতীয় পর্বে দেখো এর পাশাপাশি কিন্তু কার্পাস চাষও প্রমাণ পাওয়া গিয়েছিল। তোমরা এখান থেকে পড়ে উত্তরটা লিখতে পারো, অথবা আমি উত্তরটা লিখে দিয়েছি, দেখো তোমরা এইভাবে উত্তরটা লিখে নেবে। মেহেরগড় সভ্যতা ছিল মূলত একটি কৃষি নির্ভর সভ্যতা। এই সভ্যতার বিভিন্ন পর্যায়ে যে সমস্ত কৃষিপণ্য উৎপাদিত হতো সেগুলি হলো গম, জব, কার্পাস, ব্র্যাকেটে লিখবে তুলো ইত্যাদি। এখনও অবধি পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা মেহেরগড়েই পাওয়া গেছে। এর পরের প্রশ্নটা দেখো 5.2তে বলেছে উপমহাদেশের পুরনো গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখো। এটা তোমরা তোমাদের ইতিহাস বইতে 21 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এখানে গুহাগুলোর নামগুলো সমস্তটাই দেওয়া আছে, এই পোর্শনটাতে দেখে নেবে। তাহলে তোমরা উত্তরটা এইভাবে লিখবে। উপমহাদেশে পুরনো পাথরের যুগে আদিম মানুষরা বিভিন্ন স্থানে গুহাতে বসবাস করত। উপমহাদেশের কয়েকটি অংশে তেমন পুরনো গুহা বসতির নজির রয়েছে, যেমন উত্তর পশ্চিম পাকিস্তানের সাংঘাও, কর্ণাটকের কুর্নুল ও মধ্যপ্রদেশের ভীমবেটকা। এর পরের কোশ্চেনটা দেখে নিই। 5.3 বলেছে বেদের আরেক নাম শ্রুতি। কেন? এটা তোমরা তোমাদের ইতিহাস বইতে 57 নম্বর পেজে পেয়ে যাবে। এই যে টুকরো কথা পাঠটা রয়েছে এখানটা তোমরা পড়ে নেবে। খুব সংক্ষেপে এখানে লেখা আছে, ঠিকমতো সাজিয়ে লেখা নেই। তোমরা কিভাবে উত্তরটা লিখবে এখানে দেখে নাও, আমি সাজিয়ে লিখে দিয়েছি। বৈদিক যুগের কোনো লিপির খোঁজ প্রত্নতাত্ত্বিকরা পাননি। এই যুগে মৌখিকভাবেই শিক্ষা চর্চা হতো। গুরু সঠিক উচ্চারণের ওপর গুরুত্ব দিয়ে একটা অংশ পড়ে বুঝিয়ে দিতেন, ছাত্ররা তা শুনে আবৃত করত ও মনে রাখত। এইভাবে শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের আরেক নাম শ্রুতি ছিল। এর পরের কোশ্চেনটা চলো দেখে নিই। 5.4 বলেছে জনপদ কি। এটা তোমরা তোমাদের ইতিহাস বইতে 5ম অধ্যায় 64 নম্বর পেজে চলে যাবে। এইখানে দেখো পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে, এটা তোমরা পড়ে নিজের মতো করে লিখতে পারো, অথবা আমি সাজিয়ে লিখে দিয়েছি দেখো তোমরা সেটাও লিখতে পারো। তোমরা লিখলে এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। তাহলে কিভাবে লিখবে দেখো। প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে জন বলা হতো। এই জন শব্দ থেকেই জনপদ শব্দটি এসেছিল। মানুষ বা জনগণ যেখানে বাস করত তাকে বলা হতো জনপদ, অর্থাৎ জনগণ যেখানে পা বা পদ রাখতেন সেটাই জনপদ। অন্যভাবে বলা যায় একটি নির্দিষ্ট এলাকায় পাকাপাকিভাবে বাস করতে থাকলে তা জনপদ হয়ে ওঠে। এর পরের প্রশ্নটা চলো দেখে নিই। 6 নম্বরে রয়েছে 4-5টি বাক্যে উত্তর দাও। মেগালিথ কি? 6.1 প্রশ্নটা। এটা কোথায় পাবে? তোমরা তোমাদের ইতিহাস বইতে 61 নম্বর পেজে চলে যাবে, দেখবে এখানে মেগালিথ পুরো ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, অনেক বড় আছে। এটা চাইলে তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখতে পারো, অথবা আমি লিখে দিয়েছি দেখো সংক্ষেপে, তোমরা এখান থেকেও লিখতে পারো। বৈদিক যুগে বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী বড় বড় পাথর দিয়ে পরিবারের মৃত ব্যক্তিদের সমাধি চিহ্নিত করে রাখত।
এই ধরনের বড় পাথরের সমাধিকেই মেগালিথ বলা হতো। কোনো স্থানে মেগালিথকে আকাশের দিকে তাকিয়ে থাকা বড় পাথর মনে হয়, আবার কোথাও বা অনেকগুলি পাথর বৃত্তাকারে ঘিরে রাখা হতো, কোথাও বা গুহার ভেতর এই সমাধি করা হতো। প্যারা চেঞ্জ করে লিখবে, এই মেগালিথ সমাধিগুলির মধ্যে থেকে মানুষের কঙ্কাল ও তাদের ব্যবহৃত নানান জিনিসপত্র পাওয়া গেছে। এছাড়াও পাওয়া গেছে ঘোড়া ও অন্যান্য জীবজন্তুর হাড়, মাছের কাঁটা প্রভৃতি। ব্যবহার করা জিনিসের তফাৎ দেখে বোঝা যায় এই সমাজে ধনী দরিদ্র ভাগ ছিল। এর পরের কোশ্চেনটা চলো দেখে নিই। 6.2 বলেছে জাতকের গল্পের মূল বিষয়বস্তু কী ছিল। এটা তোমরা তোমাদের ইতিহাস বইতে 74 নম্বর পেজে পেয়ে যাবে। তোমরা এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। দেখো, আমি তোমাদের বইয়ের অংশটাই এখানে তুলে দিয়েছি। ত্রিপিটকের মধ্যে জাতক নামে কিছু গল্প রয়েছে। মনে করা হয় গৌতম বুদ্ধ আগেও নানান সময়ে জন্মেছিলেন। সেই আগের এক একটি জন্মের কথা জাতকের এক একটি গল্পে বলা হয়েছে। প্রতিটি গল্পের মধ্যে কিছু না কিছু উপদেশ রয়েছে। সাধারণ মানুষের মধ্যে ধর্ম প্রচারের জন্যই জাতকের গল্পগুলি ব্যবহার করা হতো। 500রও বেশি জাতকের গল্প রয়েছে। গল্পগুলি পালি ভাষায় বলা ও লেখা হতো। মানুষের পাশাপাশি পশু পাখিরাও জাতকের গল্পে চরিত্র হিসেবে উঠে এসেছে। জাতকের গল্পগুলি থেকে সেই সময়ের সমাজ বিষয়ে অনেক কিছু জানতে পারা যায়। এর পরের কোশ্চেনটা দেখো, 6.3 টিকা লেখো, অর্থশাস্ত্র। এটা তোমরা তোমাদের ইতিহাস বইতে 81 নম্বর পেজে পেয়ে যাবে। এই দেখো, এখানে অর্থশাস্ত্র সম্পর্কে টুকরো কথাতে বিস্তারিত আলোচনা রয়েছে। তোমরা এখান থেকে দেখে নিতে পারো, অথবা আমি লিখে দিয়েছি, দেখো তোমরা এটাও লিখতে পারো। 1905 খ্রিস্টাব্দে মহীশূরের পণ্ডিত ডক্টর শ্যাম শাস্ত্রী এই গ্রন্থটির পাণ্ডুলিপি আবিষ্কার করেন। গ্রন্থটি অক্ষত অবস্থায় পাওয়া যায়নি। কৌটিল্যীয় অর্থশাস্ত্র ঠিক কবে লেখা হয় তা বলা মুশকিল। খ্রিস্টপূর্ব 3য় শতক নাগাদ এই বইয়ের কিছু অংশ লেখা হয়েছিল। তবে খ্রিস্টীয় 1ম বা 2য় শতক নাগাদ অর্থশাস্ত্র লেখার কাজ সম্পূর্ণ হয়েছিল। বইটি কৌটিল্য একা লেখেননি, তবে এর মূল বিষয়গুলো তার লেখা বলেই তাঁর নামে বইটি পরিচিত। প্যারা চেঞ্জ করে লিখবে, প্রাচীন ভারতের শাসন পরিচালনা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ পুস্তক হল অর্থশাস্ত্র। বইয়ের নাম অনুযায়ী বইটিতে শুধুমাত্র টাকাকড়ি বিষয়ে লেখা নেই, কোনো রাজ্যের শাসন ব্যবস্থা কেমন হওয়া উচিত তার সামগ্রিক আলোচনা হয়েছে। অর্থশাস্ত্রের মতে রাষ্ট্রীয় শাসন কাজে প্রধান হলেন রাজা। এখানে তার কথাই শেষ কথা। এছাড়া বইটিতে রাজকাজের সমস্ত বিষয়ের খুঁটিনাটি আলোচনা এবং একজন শাসকের কি কি করা উচিত তা বিস্তারিতভাবে বলা হয়েছে। এরপর আমরা পরের প্রশ্নটা দেখে নিই। 6.4 বলেছে মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন। এটা তোমরা তোমাদের বইতে 83 নম্বর পেজে পেয়ে যাবে। এই পোর্শনটাতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা রয়েছে। আমি এটাই একটু ঘুরিয়ে লিখেছি, তোমরা এখান থেকেও লিখে নিতে পারো। মৌর্য সম্রাটরাই প্রথম গুপ্তচরদের সাম্রাজ্যের খোঁজখবর আনতে কাজে লাগান। সাধারণত রাতে গুপ্তচরদের সঙ্গে কথাবার্তা বলা হতো এবং তাদের বিভিন্ন কাজে পাঠানো হতো। বিদেশি বা অচেনা সন্দেহভাজন লোক সবার ওপরেই গুপ্তচরের নজর থাকত। কর্মচারী এমনকি রাজপুত্ররাও চরদের নজরের বাইরে যেতে পারত না। সাম্রাজ্যের সব খবর চলে যেত সম্রাটের কাছে। তাহলে দেখো, এই কারণেই কিন্তু গুপ্তচরদের নিয়োগ করা হতো। এরপর দেখো পরের প্রশ্নটা দেখে নিই। 6.5 টিকা লেখো, হর্ষচরিত। এটা তোমরা তোমাদের ইতিহাস বইতে 95 নম্বর পেজে পেয়ে যাবে। এ দেখো, এখানে যে টুকরো কথার পাঠটা রয়েছে বাণভট্টের হর্ষচরিত, এখানটাতে পুরোটাই তোমাকে পড়ে লিখতে হবে। এই যে দাগ দেওয়া আছে দেখো, এই পর্যন্ত লিখলেই হয়ে যাবে। তোমরা এখান থেকে দেখে লিখতে পারো, আমি এইটাই হুবাহু লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। বাণভট্ট হর্ষবর্ধনকে নিয়ে হর্ষচরিত কাব্য লেখেন। এটি আদতে একটি প্রশস্তি কাব্য, অর্থাৎ এই কাব্যে হর্ষের কেবল গুণগান করা হয়েছে। পাশাপাশি পুষ্যভূতিদের রাজত্ব ও তার ইতিহাস আলোচনা করেছেন বাণ। হর্ষের গুণাগুণ করতে গিয়ে তার বিরোধীদের ছোট করেছেন বাণ। যেমন রাজা শশাঙ্ককে
অনেকভাবে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়েছে। হর্ষবর্ধনের বোন রাজশ্রীকে ফিরিয়ে নিয়ে আসার ঘটনার বর্ণনা দিয়ে হর্ষচরিত শেষ হয়েছে। এর পরের কোশ্চেনটা দেখে নি চলো। 7-এ রয়েছে 8-10টি বাক্যে উত্তর দাও। 7.1 তুমি কি মনে করো আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন? এটা তোমরা তোমাদের ইতিহাস বইতে 19 নম্বর পেজে পেয়ে যাবে। এই দেখো 19 নম্বর পেজে এখানে রয়েছে, তোমরা এখান থেকে দেখে লিখতে পারো, অথবা আমি লিখে দিয়েছি দেখো সাজিয়ে, তোমরা এটাও লিখতে পারো। আদিম মানুষ প্রথম দিকে বনে আগুন লাগা ব্র্যাকেটে লিখবে দাবানল বা অন্যভাবে জ্বলে ওঠা আগুন দেখত। পরে হয়তো কোনো এক সময়ে জ্বলন্ত গাছের ডাল এনে গুহার মধ্যে আগুন জ্বালিয়ে রাখত, নিভতে দিত না। এরপর হঠাৎ একদিন আদিম মানুষ আগুন জ্বালতে শিখেছিল। হয়তো পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি জাতীয় পাথরের টুকরোর ঠোকাঠুকিতে হঠাৎ জ্বলে ওঠে আগুন, অথবা কাঠে কাঠে ঘষে আগুন জ্বালিয়েছিল তারা। আগুনের ব্যবহার করার ফলে বেশ কিছু বদল দেখা যেতে থাকে। একদিকে প্রচণ্ড শীতের হাত থেকে মানুষকে বাঁচাতো আগুন, পাশাপাশি বিভিন্ন জন্তুর আক্রমণে মোকাবেলা করার জন্য আগুনের ব্যবহার শুরু হয়। এছাড়া মানুষ তখন কাঁচা মাংসের পরিবর্তে আগুনে ঝলসে খাওয়া শুরু করে। ঝলসানো নরম মাংস খাওয়ার সময় তাদের চোয়াল ও দাঁতের জোর কম লাগত, তাই ধীরে ধীরে তাদের চোয়াল সরু হয়ে এলো, সামনের ধারালো উঁচু দাঁত ছোট হয়ে গেল। আরও নানা রকম বদল হলো চেহারায়। আদিম মানুষের শরীরে জোর বাড়ল, বুদ্ধিরও বিকাশ হলো। প্যারা চেঞ্জ করে লিখবে আমি মনে করি আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন। এর পরের প্রশ্নটা দেখো 7.2 বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল? এটা তোমরা তোমাদের ইতিহাস বইতে 54 নম্বর পেজে পেয়ে যাবে। এই দেখো এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। আমি এটাই তোমাদের বই থেকে তুলে দিয়েছি, দেখো এটা তোমরা লিখে নেবে। আদি বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যের বিশেষ চলন ছিল না। সরাসরি সমুদ্র বাণিজ্যের কথা ঋগ্বেদে নেই। পরবর্তী বৈদিক সাহিত্যে ব্যবসা বাণিজ্যের কথা বেশি পাওয়া যায়। তবে সমুদ্র বাণিজ্য এই আমলেও ছিল কিনা নিশ্চিত জানা যায় না। বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করা হতো, তবে মুদ্রার ব্যবহার ছিল বলে মনে হয় না। যদিও নিষ্ক, শতমান এগুলি হয়তো মুদ্রার মতো ব্যবহার হতো। এর পরের প্রশ্নটা চলো দেখে নিই। 7.3 সবার শেষ প্রশ্ন, নব্যধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল? এটা তোমরা তোমাদের ইতিহাস বইতে 68 নম্বর পেজে পেয়ে যাবে। এই দেখো এখান থেকে শুরু হয়েছে, তার পরের পেজে চলে যাবে 69 নম্বর পেজ, এই পর্যন্ত আলোচনা আছে। তোমরা এই আলোচনাটুকু পুরোটা পড়ে নিয়ে নিজের মতো করে লিখতে পারো, অথবা আমি লিখে দিয়েছি দেখো পয়েন্ট করে, তোমরা এটা লিখতে পারো। পয়েন্ট করে লিখলেই তোমরা বেশি নম্বর পাবে। দেখো তোমরা এইভাবে লিখবে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে নব্যধর্ম আন্দোলন সংগঠিত হয়। এই আন্দোলন সংগঠিত হওয়ার নানা কারণও ছিল। নব্যধর্ম আন্দোলনের বিভিন্ন কারণ হলো ড্যাশ দিয়ে লিখবে। ABCD করা আছে, তোমরা 1 2 3 4ও লিখতে পারো, ক খ গ দিয়েও লিখতে পারো। প্রথম পয়েন্টটা দেখো, লোহা ব্যবহারের ফলে নানা জীবিকার উদ্ভব। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের আগে ভারতীয় উপমহাদেশে কৃষিই ছিল প্রধান জীবিকা। লোহা ব্যবহার, বিশেষ করে লোহা লাঙলের ফলা ব্যবহারের ফলে কৃষিজ উৎপাদন বৃদ্ধি পায়। এ সময় বিভিন্ন নগর গড়ে ওঠার ফলে সমাজে ব্যবসায়ী ও কারিগরি শ্রেণীর সৃষ্টি হয়। তারপরে 2 নম্বরে লিখবে কৃষক ও ব্যবসায়ীদের ক্ষতি। বৈদিক ধর্মের প্রভাবে যজ্ঞ, পশুবলি ও যুদ্ধের ফলে কৃষক ও ব্যবসায়ীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। চাষের কাজে গবাদি পশুর প্রয়োজন হতো, তাই যজ্ঞে পশুবলি দেওয়ার বিষয়টি কৃষকরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। তাছাড়া বিভিন্ন জনপদ ও উপজাতির মধ্যে লড়াই ব্যবসা বাণিজ্যের ক্ষতি করেছিল। এর পরের পয়েন্ট লিখবে জাতিভেদ প্রথার প্রভাব। জাতিভেদ প্রথার কঠোরতার ফলে সমাজে বৃহৎ অংশের সাধারণ মানুষ বৈদিক ধর্মের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছিল। তার পরের পয়েন্ট লিখবে বাণিজ্যে বাধা। বৈদিক সমাজের ব্রাহ্মণরা বাণিজ্যের জন্য সমুদ্র যাত্রাকে পাপ বলে মনে করত এবং বাণিজ্যের পয়সার লেনদেন ও সুদ খাটানোর বিষয়টি ব্রাহ্মণ্য ধর্মে নিন্দার বিষয় ছিল। আর লাস্ট পয়েন্ট লিখবে ক্ষত্রিয়দের ক্ষমতা বৃদ্ধি।
এ সময় লোহার অস্ত্রশস্ত্র ব্যবহারের ফলে ক্ষত্রিয়দের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় তারা সমাজে ব্রাহ্মণদের সমান ক্ষমতা পাওয়ার দাবি করতে থাকে। তাহলে দেখো, এই সমস্ত কারণেই কিন্তু নব্যধর্ম আন্দোলনটা গড়ে উঠেছিল। প্রধানত বৈদিক যুগে যে ব্রাহ্মণ্য ধর্মটা গড়ে উঠেছিল তার বিরোধিতা করার জন্যই, বা তার যে রীতিরেওয়াজগুলো ছিল সেগুলো সাধারণ মানুষ মেনে নিতে পারেনি বলেই কিন্তু প্রধানত এই নব্যধর্ম আন্দোলনটা গড়ে উঠেছিল। আজকে আমি এই প্রশ্নগুলো তোমাদের বইয়ের কত নম্বর পেজ থেকে এসছে সেটা দেখিয়ে নির্ভুলভাবে সমাধান করে দেবো। এর ফলে তোমরা উত্তরগুলো বাড়িতে নিজেরা মিলিয়ে দেখে নিতে পারবে এবং ভালোভাবে বুঝতেও পারবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও। আর কথা নয়, চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্নে বলেছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্কস করে আছে। এখানে টোটাল 9খানা প্রশ্ন আছে। 1.1-এর প্রশ্নটা দেখো, ঠিক জোড়াটি নির্বাচন করো। এর মধ্যে সঠিক জোড়া কোনটা হবে? সঠিক জোড়াটি হবে গ, উপগ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত হয়। এটা তোমরা তোমাদের ভূগোল বইতে দেখো 8 নম্বর পেজে চলে যাবে। 8 নম্বর পেজে দেখবে এই অংশটা রয়েছে উপগ্রহ। সেখানেই দেখবে যে এদের নিজস্ব আলো ও উত্তাপ নেই, এরা কিন্তু নক্ষত্রদের কাছ থেকেই আলো পেয়ে থাকে। তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবে দেখো, তোমরা এইভাবে লিখবে, সঠিক জোড়াটি হলো একটা ড্যাশ দিয়ে গ অপশনের উপগ্রহ ড্যাশ নক্ষত্রের আলোয় আলোকিত। 1.2-এর প্রশ্নটা দেখো, বলেছে নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলো ড্যাশ। কি কাল্পনিক রেখা? হলো কর্কটক্রান্তি রেখা। দেখো, এটা তোমরা তোমাদের ভূগোল বইতে 20 নম্বর পেজে পেয়ে যাবে। এই দেখো 20 নম্বর পেজে এইখানেই রয়েছে। দেখো তাহলে এই যে এটা নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার সমান্তরালে কিন্তু উত্তর দিকে এই যে এই রেখাটা টানা হয়েছে, এটা কিন্তু কর্কটক্রান্তি রেখা। আবার দক্ষিণ দিকে দেখো, নিরক্ষরেখা থেকে দক্ষিণ দিকে দেখো আবার আরেকটা সমান্তরাল রেখা টানা হয়েছে, এটাকে বলা হচ্ছে মকরক্রান্তি রেখা। কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে উত্তর দিকে, তাহলে উত্তরটা হবে কর্কটক্রান্তি রেখা। কিভাবে লিখবে দেখো, তোমরা লিখবে নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলো ড্যাশ দিয়ে খ অপশনে দেওয়া উত্তরটা লিখে দেবে কর্কটক্রান্তি রেখা। 1.3-এর প্রশ্নটা বলেছে দেখো, নিচের যে রাজ্যটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলো, উত্তরটা হবে পশ্চিমবঙ্গ। কেন? এটা তোমরা নিজেরাই দেখে নাও। তোমরা তোমাদের বইতে 66 নম্বর পেজে চলে যাবে। এ দেখো, এখানে একটা ম্যাপ পাবে। এই যে কর্কটক্রান্তি রেখাটা দেখতে পাচ্ছ, এই রেখাটা কিন্তু এই দেখো, এই যে সবুজ যে ম্যাপটা রয়েছে অংশটা, এটা কিন্তু পশ্চিমবঙ্গ। এই দেখো আমি এখানে মার্ক করে দিয়েছি, পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু এই অংশটা কিন্তু পশ্চিমবঙ্গ। তাহলে দেখো, এই কর্কটক্রান্তি রেখা কিন্তু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে, এই সবুজ এই জায়গাটার ওপর দিয়ে গেছে। তাহলে তোমরা কিভাবে উত্তরটা লিখবে দেখো, নিচের যে রাজ্যটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলো খ অপশনে দেওয়া পশ্চিমবঙ্গটা লিখে দেবে। প্রশ্নটা পুরোটা লিখে তারপরেই কিন্তু তোমরা উত্তরটা লিখবে। এর পরের প্রশ্নটা দেখো, 1.4-এ বলেছে সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর আছে কোথায়? উত্তরটি হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। দেখে নাও তোমরা তোমাদের বইতে। এই দেখো, তোমরা 31 নম্বর পেজে চলে যাবে। 31 নম্বর পেজে এই দেখো, এখানে পরিষ্কার লেখা রয়েছে। দেখো, 20 থেকে 25 মিটার উচ্চতায় ওজোন গ্যাসের একটা স্তর রয়েছে এখানে। বায়ুমণ্ডলের এই স্তরের নাম কি দেখো? স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবে দেখো, তোমরা উত্তরটা লিখবে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর আছে, একটা ড্যাশ দিয়ে লিখবে খ অপশনে দেওয়া স্ট্র্যাটোস্ফিয়ার। 1.5 আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো, অপশনটা তোমরা নিজেরাই দেখে নাও, উত্তরটা কিন্তু মস হবে, তাও দেখে নাও তোমরা। তোমরা তোমাদের ভূগোল বইতে 41 নম্বর পেজে চলে যাবে। দেখো, এখানে আমি মার্কিং করে রেখেছি। এই দেখো, এই পেজের প্রথম দিকেই তোমরা আন্টার্কটিকার জীবজগতের আন্ডারে দেখো লাইনটা রয়েছে। এখানে মস, লাইকেন, শ্যাওলা ইত্যাদি নানা রকম উদ্ভিদ কিন্তু এখানে জন্মায়। তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবে দেখো, আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো, প্রশ্নটা পুরোটা লিখে নিলাম, তারপর গ অপশনটা ড্যাশ দিয়ে লিখে দেবে মস। এর পরের প্রশ্নটা চলো দেখে নিই। এর পরের প্রশ্ন 1.6 ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এর উত্তরটা হবে গ মাটির জল ধারণ ক্ষমতা কম। তাও তোমরা বইতে মিলিয়ে দেখে নাও।
এই দেখো এখানে আন্ডারলাইন করে দিয়েছি, জল ধারণ ক্ষমতা কম থাকে। দেখে নিলে মরু অঞ্চলের মাটির বৈশিষ্ট্য। এটা কিন্তু তোমাদের ভূগোল বইতে 84 নম্বর পেজেই তোমরা পেয়ে যাবে। তাহলে উত্তরটা কিভাবে লিখবে দেখো, ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ড্যাশ দিয়ে গ অপশনটা লিখে দেবে। 1.7 প্রশ্নটা এবার দেখো, উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হলো, উত্তরটা হবে আটলান্টিক মহাসাগর। তোমরা দেখো বইতে আমি মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা তোমাদের ভূগোল বইতে 36 নম্বর পেজে পেয়ে যাবে। এই দেখো এই লাইনটা পড়লেই তোমরা বুঝতে পারবে, পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপ ও আফ্রিকার মাঝে অবস্থিত কিন্তু এই আটলান্টিক মহাসাগর। তোমরা উত্তরটা এইভাবে লিখবে, উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হলো ড্যাশ দিয়ে খ অপশনে পুরো কথাটা লিখে দেবে আটলান্টিক মহাসাগর। 1.8 বলেছে পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি কি প্রকৃতির? পশ্চিমবঙ্গের জলবায়ু কিন্তু উষ্ণ আর্দ্র প্রকৃতির। এটা তোমরা তোমাদের ভূগোল বইতে 45 নম্বর পেজেই পেয়ে যাবে। এই দেখো 45 নম্বর পেজে কিন্তু এখানে রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ ও আর্দ্র ধরনের হয়। তাহলে উষ্ণ আর্দ্র এই অপশনটা কোথায় আছে দেখে নাও, প্রথমেই ক নম্বরেই রয়েছে উষ্ণ আর্দ্র। তাহলে কিভাবে লিখবে, প্রশ্নটা পুরোটা লিখে নিয়ে ড্যাশ দিয়ে ক অপশনটা লিখে দেবে। এর পরের প্রশ্নটা চলো দেখে নিই। 1.9 ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো, এর উত্তরটা হবে নর্মদা। এটা তোমরা তোমাদের ভূগোল বইতে 75 নম্বর পেজে পেয়ে যাবে। 75 নম্বর পেজে এই দেখো এইখানটায় রয়েছে, আমি রাউন্ড করে দিয়েছি, দেখো এটা কিন্তু নর্মদা হবে, কারণ দেখো পশ্চিম দিকে বয়ে গিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। তাহলে এটা পশ্চিম দিকে যেহেতু বয়ে গেছে তাই এটা পশ্চিম বাহিনী নদী। তাহলে পশ্চিম বাহিনী নদীর উদাহরণ কিন্তু নর্মদা। এর পরের প্রশ্নটা দেখে নেব। 2 নম্বরে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। 2.1 বলেছে সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়, সমভাবাপন্ন প্রকৃতির হয়। দেখো তোমরা তোমাদের বইতে 79 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এখানে রয়েছে, আমি আন্ডারলাইন করে দিয়েছি, সমুদ্রের কাছাকাছি আবহাওয়া এখানকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির। তাহলে কিভাবে উত্তরটা লিখবে তোমরা, তোমরা ড্যাশের মধ্যে সমভাবাপন্ন কথাটা লিখে দেবে, পুরো কথাটাই লিখতে হবে, ড্যাশের মধ্যে সমভাবাপন্ন কথাটা লিখে দেবে। 2.2 এর প্রশ্নটা দেখো, নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে ড্যাশ উদ্ভিদ বলে, তাকে পর্ণমোচী উদ্ভিদ বলে। তোমরা এটা সবাই জানো, এটা সরাসরি পাবে না বইতে। দেখো এইখানটায় দেখে নিয়ে কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে পারো, ক্রান্তীয় পাতাছড়া অরণ্য, এটাকেই কিন্তু পর্ণমোচী উদ্ভিদ বলা হচ্ছে। এর পরের প্রশ্ন 2.3 সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা ড্যাশ পাখি নামে পরিচিত, তারা কিন্তু পরিযায়ী পাখি নামে পরিচিত। এটা তোমরা তোমাদের ভূগোল বইতে 92 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এখানে রাউন্ড করে দিয়েছি, তাহলে এদেরকে কিন্তু পরিযায়ী পাখি বলে। তোমরা এইটুকু জায়গা পড়ে নেবে তাহলেই বুঝতে পারবে। এর পরের প্রশ্নটা দেখো 3 নম্বরে বলেছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 3টে রয়েছে, প্রত্যেকটার জন্য 1 নম্বর। 2.1 প্রশ্নটা দেখো, গোলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত হয়। এটা কিন্তু একেবারে সত্যি কথা, তার জন্য এর পাশে তোমরা ঠিক কথাটা লিখে দেবে। আমি তাও বইতে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা তোমরা তোমাদের বইতে 18 নম্বর পেজে পেয়ে যাবে। এই দেখো 18 নম্বর পেজে আন্ডারলাইন করে দিয়েছি, দেখো এই জায়গাটা একটু পড়ে নেবে। দেখো পৃথিবী নিজের চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলে উপর ও নিচ কিছুটা চ্যাপ্টা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত। দেখে নিলে তোমরা কিভাবে লিখবে, দেখো পুরো কথাটা লিখে দেবে, তার পাশে ঠিক কথাটা লিখে দেবে। এর পরের প্রশ্নটা চলো দেখে নিই। দেখো এখানে কিন্তু নাম্বারগুলো ভুল আছে, এটা 3.1 হবে, এটা 3.2, এটা 3.3। এবার 3.2 এর প্রশ্নটা দেখো, 0 ডিগ্রি ও 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা প্রকৃতপক্ষে একটি রেখা। এটা কিন্তু ভুল, কারণ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো তোমরা তোমাদের ভূগোল বইতে 22 নম্বর পেজে চলে যাবে, একটু ভালো করে বুঝবে। এই যে রেখাটা রয়েছে 0 ডিগ্রি, এটা কিন্তু মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা কিন্তু আমাদের এই টোটাল পৃথিবীটাকে দুটো খণ্ডতে যদি ভাগ করি তাহলে এই পাশটা হবে পূর্ব, এই পাশটা হবে পশ্চিম।
তাহলে দেখো এই যে পূর্ব দিকে নীল রঙের দাগগুলো রয়েছে, পশ্চিম দিকে দেখো কমলা রঙের দাগগুলো রয়েছে। পূর্ব দিকে 180খানা এরকম দাগ রয়েছে আর পশ্চিম দিকে 180খানা দাগ রয়েছে। এই প্রত্যেকটা দাগকেই কিন্তু 180 ডিগ্রি দাগিমা রেখা বলা হচ্ছে। তাহলে দেখো মূল মধ্যরেখা সবসময় 0 ডিগ্রি হয় আর এই রেখাগুলো কিন্তু হয় 180 ডিগ্রি। তাহলে এই রেখাটা আর এই রেখাটা কি সমান? এই রেখা না, তাহলে এই রেখা দুটো সমান নয় বা একই রেখা নয়, এই দুটো কিন্তু আলাদা। তার জন্য তোমরা এটা ভুল কথাটা লিখে দেবে, পুরো সেন্টেন্সটা লিখবে, লিখে তার পাশে ভুল কথাটা লিখে দেবে। এর পরের প্রশ্নটা দেখো 3.3, এটা 2.3 আছে, এটা হবে 3.3। সূর্যের দৈনিক আপাতগতির মূল কারণ পৃথিবীর আবর্তন। এটা একেবারেই সঠিক কথা। দেখো আমি বইতে দেখিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের ভূগোল বইতে 29 নম্বর পেজে চলে যাবে। 29 নম্বর পেজে একটু উপরের দিকে দেখো, এইখানটাতে কি রয়েছে? সূর্যের আপাতগতি। এইখানে তোমরা কনসেপ্টটা পেয়ে যাবে, পড়ে নেবে। তাও আমি আরেকটা বই থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এইখানটাতে দেখো, ভালো করে দেখে নাও, সূর্যের দৈনিক আপাতগতি বলতে কি বোঝো। দেখো এটা কিন্তু সূর্য পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে সন্ধ্যায় কিন্তু অস্ত যাচ্ছে, কিন্তু সূর্য প্রকৃতপক্ষে স্থির। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার জন্যই কিন্তু আমরা সূর্যকে এভাবে সরে যেতে দেখি। তাহলে সূর্য যে পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এইটাকেই বলা হচ্ছে সূর্যের দৈনিক আপাতগতি। আর এটা হচ্ছে কেন না, পৃথিবী চারিদিকে ঘুরছে বলেই এটা হচ্ছে। তাহলে এই লেখাটা থেকে তোমরা বুঝতে পারলে। তাহলে সূর্যের দৈনিক আপাতগতির মূল কারণ কি? মূল কারণ হচ্ছে পৃথিবীর কিন্তু এই আবর্তন, অর্থাৎ পৃথিবীর কিন্তু এই যে ঘুরছে সূর্যের চারিদিকে, সেই আবর্তনটাই কিন্তু এর জন্য দায়ী। তার জন্য তোমরা এই বিবৃতিটাকে কিন্তু সঠিক করবে, অর্থাৎ এই বাক্যটির শেষে ঠিক কথাটা লিখে দেবে। চলো এবার পরের প্রশ্নটা দেখে নিই। দেখো 4 নম্বরে বলেছে স্তম্ভ মেলাও। এটা দেখো 3টে আছে, 3 নম্বর প্রত্যেকটার জন্য 1। ক স্তম্ভে কি বলেছে? আর্দ্রতা। আর্দ্রতা কি হবে? চলো তোমরা নিজেরাই তোমাদের বই থেকে দেখে নাও। দেখো বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে এটা কি হয়ে গেল? প্রথমেরটা হয়ে গেল হাইগ্রোমিটার। তারপরে রয়েছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এটা কি হবে? তোমরা দেখে নাও বইতে কি হবে। দেখো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু আন্ডারলাইন করে দিয়েছি আমি। এই দেখো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু গডউইন অস্টিন। এই দেখো গডউইন অস্টিন ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ। পুরো কথাটা দেখে নিলে তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল গডউইন অস্টিন। আর লাস্ট রয়েছে অখণ্ড স্থলভাগ, একটাই বাকি আছে প্যানজিয়া। এটাই হবে, তাও তোমরা বই থেকে দেখে নাও। তোমরা তোমাদের ভূগোল বইতে চলে যাবে 35 নম্বর পেজে। এই দেখো 35 নম্বর পেজে প্রথম লাইনেই রয়েছে অখণ্ড স্থলভাগ বা মহাদেশ, এটা কিন্তু স্প্যানজিয়া নামে পরিচিত ছিল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল স্প্যানজিয়া। তাহলে তোমরা কিভাবে লিখবে দেখো ছকটাকে, তোমরা পাশাপাশি সঠিক উত্তরটা লিখবে। প্রথমে দেখো 4.1 লিখবে আর্দ্রতা, তার পাশে হাইগ্রোমিটার। 4.2 ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তার পাশে লিখে দেবে 3 নম্বর দিয়ে গডউইন অস্টিন। 4.3 অখণ্ড স্থলভাগ, তার পাশে 1 নম্বর দিয়ে প্যানজিয়া লিখে দেবে এর পাশে। তাহলে বুঝে নিলে কিভাবে ছকটা তোমাকে করতে হবে। খাতাতে কিন্তু এইভাবে তোমরা ছক করে পাশাপাশি সঠিক উত্তরটা এইভাবেই তোমাকে লিখতে হবে, তাহলে তোমরা ভালো নম্বর পাবে। ছকটা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে করবে। এর পরের প্রশ্নটা দেখো 5 নম্বরে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। 5.1 তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লেখো। এটা পরিষ্কার তোমাদের খুব সুন্দরভাবে গুছিয়ে বইতে বলে দেওয়া আছে। 2 নম্বর পেজেই তোমরা এটা পেয়ে যাবে। এই দেখো তারার রং বলে হেডিং করা আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। দেখো আমি এটাই লিখে দিয়েছি, তোমাদের বই থেকে তুলে দিয়েছি, এটাই তোমরা লিখে দেবে। কোন তারাটা কতটা উত্তপ্ত রং দেখে বোঝা যায়। ছোট লাল তারার উষ্ণতা সব থেকে কম, আকাশে এরকম তারার সংখ্যা সব থেকে বেশি। মাঝারি হলুদ তারার উষ্ণতা আরেকটু বেশি। বিরাট নীল তারার উষ্ণতা প্রচণ্ড বেশি এবং বেশ উজ্জ্বল। আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি,
খালি চোখে আমরা এই তারাগুলোকেই দেখতে পাই। এই পর্যন্ত তোমরা লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। এর পরের প্রশ্নটা চলো দেখে নিই। 5.2 বলেছে দিগন্ত রেখা কাকে বলে। এটা তোমরা তোমাদের ভূগোল বইতে 17 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এখানে পরিষ্কার দেওয়াই আছে, যে রেখা বরাবর পৃথিবী পৃষ্ঠের সঙ্গে আকাশ এসে মিলিত হয়েছে তাকেই কিন্তু বলা হচ্ছে দিগন্ত রেখা। এই যে একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তুমি যতই উপর থেকে দেখো না কেন এই দিগন্ত রেখাটাকে কিন্তু তোমার রাউন্ড বলে মনে হবে, অর্থাৎ তুমি গোল শেপ দেখতে পাবে। তোমরা এইখান থেকে এই পর্যন্ত পুরোটা পড়ে নিয়ে লিখতে পারো, অথবা দেখো আমি সাজিয়ে লিখে দিয়েছি, তোমরা এইভাবে সরাসরি এটা দেখে লিখে নিতে পারো। হেডিং করবে দিগন্ত রেখা, একটা ড্যাশ দিয়ে বা কোলন দিয়ে লিখবে। কোনো ফাঁকা মাঠ বা অনেকখানি খোলা জায়গা কিংবা নদী ও সমুদ্রের ধারে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় জলরাশি বা ভূমি এবং আকাশ যেন একটি রেখায় মিশে গিয়েছে। এই কাল্পনিক রেখাকে দিগন্ত রেখা বা হরাইজন্টাল লাইন বলে। এই দিগন্ত রেখাকে সবসময় গোলাকার দেখতে মনে হয়। এর পরের প্রশ্নটা দেখো 5.3 বলেছে বায়ুমণ্ডল কিভাবে সৃষ্টি হয়। এটা তোমরা তোমাদের ভূগোল বইতে 33 নম্বর পেজে পেয়ে যাবে। এই দেখো 33 নম্বর পেজে তোমরা এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। আমি এটাই লিখে দিয়েছি, তোমরা দেখে নাও, বইয়ের অংশটাই এখানে তুলে দিয়েছি আমি। দেখো তোমরা এইভাবে লিখবে, সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে। তখন আকাশের রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে সাগর মহাসাগর তৈরি হয়। পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। এর পরের প্রশ্নটা দেখে নাও। 5.4 বলেছে বিকিরণ পদ্ধতিতে কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এটা তোমরা তোমাদের ভূগোল বইয়ের 46 নম্বর পেজে পেয়ে যাবে। এই দেখো এখানে খুব সুন্দরভাবে ছবি দিয়ে একে বুঝিয়ে দেওয়া আছে। এই 51%টা এখানে যেরকম আসছে সেটা আবার বিকিরিত হয়ে কিন্তু মহাশূন্যে ফিরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এই এরিয়াটা তোমরা পড়ে নেবে, পড়ে নিয়ে তোমরা নিজেদের মতো লিখতে পারো, অথবা আমি সাজিয়ে লিখে দিয়েছি, দেখো তোমরা এটাও লিখে নিতে পারো। দেখো তোমরা এইভাবে লিখবে, সূর্য থেকে এরপর দেখো এইটুকু কথা কিন্তু কোটেশনের মধ্যে রাখবে। এই দেখো আগত সৌর বিকিরণ, এটা কিন্তু একটা নাম, তাই এটাকে তোমার কিন্তু কোটেশনের মধ্যে রাখতে হবে। তাহলে সূর্য থেকে আগত সৌর বিকিরণের মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তাই একে কার্যকরী সৌর বিকিরণ বলে। এই 51% তাপ প্রায় পুরোটাই বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে পার্থিব বিকিরণ বলে। সূর্য থেকে আগত এই 51% তাপশক্তি বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ভূপৃষ্ঠে পৌঁছলেও তা সরাসরি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না। এই তাপ সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তারপর ভূপৃষ্ঠ থেকে এই তাপ বায়ুমণ্ডলে বিকিরিত হয় এবং বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এইভাবেই বিকিরণ পদ্ধতিতে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। দেখে নিলে উত্তরটা কিভাবে লিখতে হবে। এর পরের প্রশ্নটা দেখো, 6 প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটার জন্য 3 নম্বর রয়েছে, 3টে প্রশ্ন আছে। 6.1 পৃথিবীর কাল্পনিক অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে তার একটি চিহ্নিত চিত্র আঁকো। তাহলে তোমাকে ছবি আঁকতে হবে। আমি বইতে দেখো ছবিটা দেখিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের ভূগোল বইতে 21 নম্বর পেজে চলে যাবে। এই দেখো কাল্পনিক অক্ষ, এই কাল্পনিক অক্ষ কিন্তু অক্ষতলের ওপরে দেখো কিভাবে হেলে রয়েছে। এই দেখো 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু হেলে রয়েছে। তোমরা এই ছবিটা থেকেও তোমরা কিছুটা কনসেপ্ট পাবে। এই দেখো এটা সূর্য, এর চারিদিকে কিন্তু পৃথিবী ঘুরছে। এর চারিদিকে যে পৃথিবীটা ঘুরছে এটা কিন্তু পৃথিবীর কক্ষপথ। কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে তা হলো কক্ষতল। তাহলে দেখো এই কক্ষপথ এবং পৃথিবীর কেন্দ্র যে তল রয়েছে সেটাই কিন্তু কক্ষতল। তাহলে তোমরা এই ছবিটা এঁকে দেবে, এটা নিরক্ষরেখা। আর যেহেতু এই কাল্পনিক অক্ষটা এইভাবে রয়েছে হেলে, তার জন্য এই যে কোণ তৈরি হয়েছে দেখো এটা কিন্তু 66.5 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। আর ব্যালেন্স এইটা দেখো 23.5, এই দুটো মিলে কিন্তু 90 ডিগ্রি হয়। তাহলে দেখো তোমরা ছবিটা কিভাবে আঁকবে। দেখো
তোমরা খাতার মধ্যে এটা পেন্সিল দিয়ে আঁকবে, আমি পেন দিয়ে এঁকেছি বোঝানোর সুবিধার জন্য, তোমাদের পরিষ্কার যেন লেখাটা আসে এর জন্য কিন্তু আমি পেন্সিল দিয়ে করিনি, আমি পেন দিয়ে করেছি। তোমরা অবশ্যই এটা পেন্সিল দিয়ে করে নেবে। দেখো একটা প্রথমে পৃথিবী আঁকবে, এটা পৃথিবী, এই পাশটা লিখবে উত্তর মেরু দক্ষিণ মেরু, আর মাঝখান দিয়ে যেটা গেছে এটা নিরক্ষরেখা। আর এই যে কাল্পনিক অক্ষ, এটা অ্যাঙ্গেলভাবে এরকম তেচড়াভাবে দাগটা টেনে দেবে, এটা কাল্পনিক অক্ষ। এটা কিন্তু আমাদের এই নিরক্ষরেখার সাথে কিন্তু 66.5 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে কিন্তু এইভাবে হেলে কিন্তু পৃথিবীটা ঘুরছে। এই ছবিটার নিচে তোমরা এই কথাটা লিখে দেবে, পৃথিবীর কাল্পনিক অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে। তাহলে তোমরা খাতাতে এইভাবে পেন্সিল দিয়ে ছবিটা এঁকে নেবে, আর এই লেখাটা তোমরা পেন দিয়েও লিখতে পারো। এর পরের কোশ্চেনটা দেখো 6.2, পলিমাটির 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো এটা তোমরা তোমাদের ভূগোল বইতে 84 নম্বর পেজে পেয়ে যাবে। এই দেখো এখানে পলিমাটি প্রথমেই দেয়া রয়েছে, এইখান থেকে এই পর্যন্ত পড়ে নেবে, দেখবে অনেকগুলো বৈশিষ্ট্যই তোমরা পেয়ে যাবে। এর মধ্যে আমি 3টে বৈশিষ্ট্য লিখে দিয়েছি, দেখো তোমরা এইভাবে লিখে নেবে। পলিমাটির 3টি বৈশিষ্ট্য হলো, ড্যাশ দিয়ে 1 নম্বর দেবে, মূলত নদীবাহিত পলি থেকে পলিমাটির সৃষ্টি হয়। 2 নম্বরে লিখবে, এই মাটি খুব উর্বর হওয়ায় এতে প্রায় সব রকম ফসলই চাষ করা হয়। লাস্ট 3 নম্বর লিখবে, পলিমাটিতে জৈব পদার্থ বেশি থাকে। 6.3 প্রশ্নটা দেখো, বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা তোমরা তোমাদের ভূগোল বইতে 42 নম্বর পেজে পেয়ে যাবে। এই দেখো 42 নম্বর পেজে এখানে রয়েছে আন্টার্কটিকার ভবিষ্যৎ, অর্থাৎ আন্টার্কটিকার ওপরে ভবিষ্যতে কি প্রভাব পড়তে চলেছে সেটা এখানে বিস্তারিত রয়েছে। এর পরেও কিছুটা রয়েছে পরের পেজে, তোমরা এটা পড়ে নিয়ে নিজের মতো করে লিখতে পারো, অথবা দেখো আমি লিখে দিয়েছি, তোমরা এইভাবে লিখবে, সব থেকে বেস্ট হবে। পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত উচ্চতম শীতলতম শুষ্কতম দুর্গম মহাদেশ আন্টার্কটিকা। একে সাদা মহাদেশও বলা হয়, কারণ এতে সারা বছরই 1 থেকে 2 কিমি পুরু স্থায়ী বরফের চাদর ঢাকা থাকে। পৃথিবীর জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে এই মহাদেশটির অবদান খুবই তাৎপর্যপূর্ণ। ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এখানকার বরফ ক্রমাগত বিগলিত হচ্ছে, ফলস্বরূপ হ্রাস পাচ্ছে মহাদেশটির আয়তন। এই কারণে ক্রিল, সিল, পেঙ্গুইন ইত্যাদির সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে, বিঘ্নিত হচ্ছে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য। এরপরে প্যারা চেঞ্জ করে লিখবে, এছাড়া বিশ্ব উষ্ণায়ন এখানকার দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ এবং নির্মল বাতাসকেও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিশ্ব উষ্ণায়ন এইভাবে পৃথিবীর শীতলতম মহাদেশকে ক্ষতিগ্রস্ত করে চলেছে। এবার চলো তার পরের প্রশ্নটা দেখব। 7 নম্বরে কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটার জন্য 5 নম্বর করে আছে, 3টে প্রশ্ন আছে। 7.1 বলেছে, হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত 3টি সমান্তরাল পর্বত শ্রেণীর সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটা তোমরা তোমাদের ভূগোল বইতে 71 নম্বর পেজেই পেয়ে যাবে। তারপরের পেজে তোমরা হিমাচল আর শিবালিক পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের 71-72 পেজের টোটালটা লিখতে হবে। দেখো কিভাবে লিখবে, দেখো আমি এখানে লিখে দিয়েছি, একটু বড় করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই দেখো তোমরা এইভাবে লিখবে, উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বতে 3টি সমান্তরাল পর্বত শ্রেণী দেখা যায়, যথা হিমাদ্রি, হিমাচল ও শিবালিক। 1 নম্বর দেবে, আমি এখানে এ দিয়েছি, হিমাদ্রি। হিমালয়ের উত্তর ভাগের অংশ এটি, এর উচ্চতা সব থেকে বেশি, গড়ে 6000 মিটার। এখানেই পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, ব্র্যাকেটে লিখবে 8848 মিটার, ব্র্যাকেট ক্লোজ করে অবস্থিত। এছাড়া কাঞ্চনজঙ্ঘা, এর উচ্চতাটা ব্র্যাকেটে লিখে দেবে 8598 মিটার। মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা প্রভৃতি শৃঙ্গগুলিও হিমালয়ের এই অংশে অবস্থিত। তারপরে তোমরা 2 নম্বর দিয়ে বা বি নম্বর দিয়ে লিখতে পারো হিমাচল। আমি জায়গার অভাবে পাশাপাশি লিখেছি, তোমরা কিন্তু এগুলো নিচে নিচে লিখবে। হিমাদ্রির দক্ষিণে হিমাচল পর্বতশ্রেণী অবস্থিত, এর গড় উচ্চতা 2000 থেকে 3000 মিটার। পীর পাঞ্জাল, নাকটিব্বা, ধাওলাদর ও মৌসুরি
এই তিনটি অংশের পর্বতশ্রেণী। বিখ্যাত কাশ্মীরি উপত্যকা হিমাদ্রি ও পীরপাঞ্জালের মধ্যবর্তী স্থানে অবস্থিত। হিমাচল হিমালয়ের বিখ্যাত পর্বত কেন্দ্রগুলি হল মৌসুরি, মানালি, নৈনিতাল, সিমলা প্রভৃতি। এরপরে তোমরা সি নম্বর বা 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে শিবালিক। হিমালয়ের সর্বদক্ষিণের প্রসারিত স্বল্প উচ্চতার পর্বতশ্রেণী হল শিবালিক। ভূতত্ত্ববিদদের মতে শিবালিক মূল হিমালয় সৃষ্টির অনেক পরে গঠিত হয়েছে। হিমাচল ও শিবালিক পর্বতশ্রেণীর মাঝের সংকীর্ণ উপত্যকাগুলিকে দুন বলা হয়, যেমন দেরাদুন। শিবালিকের পদদেশে স্যাঁতসেঁতে ঘন অরণ্যাবৃত অঞ্চল হল তরাই। ভারতের পূর্ব সীমানা বরাবরই পাটকৈবুম আর নাগা পর্বত অবস্থিত। তাহলে দেখে নিলে কিভাবে লিখতে হবে। এর পরের প্রশ্নটা চলো দেখে নিই। 7.2 বলেছে বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কোনো অঞ্চলের আবহাওয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। এটা তোমরা তোমাদের ভূগোল বইতে 48 নম্বর পেজে পেয়ে যাবে। এই দেখো, সরাসরি নেই, তোমরা পড়ে একটা কনসেপ্ট নিতে পারো এখান থেকে। দেখো আমি এখানে সাজিয়ে লিখে দিয়েছি, তোমরা এইভাবে লিখে নেবে। কোনো অঞ্চলের আবহাওয়াকে বায়ুচাপ ও বায়ুপ্রবাহ বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। যেমন 1 নম্বর দিয়ে লিখতে পারো, বা কোনো নম্বর দেওয়া দরকার নেই, এমনি পয়েন্টিং করবে বায়ুচাপ। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে। বায়ুর ঘনত্ব কমে গেলে বায়ুচাপও কমে যায়। এইভাবে নিম্নচাপ তৈরি হয়। আবার বায়ুচাপ বেড়ে উচ্চচাপ সৃষ্টি হলে পরিষ্কার আকাশ ও শান্ত আবহাওয়া তৈরি হয়। তারপরের পয়েন্ট লিখবে বায়ু প্রবাহ। বায়ুর চাপ সর্বত্র সমান রাখার জন্য বেশি ঘনত্বের বায়ু কম ঘনত্বের দিকে অর্থাৎ উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ কোনো অঞ্চলে বায়ুর ঘনত্ব কমে নিম্নচাপ সৃষ্টি হলে উচ্চচাপ অঞ্চলের বায়ু দ্রুত গতিতে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। তখন ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় এবং মানুষ ও পরিবেশের অন্যান্য জীবজগতের অনেক ক্ষতি হয়। এর পরের প্রশ্নটা চলো দেখে নিই। লাস্ট প্রশ্ন 7.3 অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তুমি মনে করো? এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের ভূগোল বইতে 90 নম্বর পেজেই পেয়ে যাবে। এই দেখো, এখানে ছবি এঁকে কি সুন্দর ডায়াগ্রাম করে বোঝানো হয়েছে। কি করে লিখবে দেখো, তোমরা এইভাবে একটা ছবি এঁকে সুন্দর করে এইভাবে ডায়াগ্রাম করে দেবে। তোমরা এই ডায়াগ্রামটা করে তারপর লেখা শুরু করবে। যদি তোমরা এই ডায়াগ্রামটা না পারো তাহলে দেবে না, কিন্তু চেষ্টা করবে দেয়ার। দেখো, তোমরা এইভাবে লিখবে, পৃথিবীতে জীবজগতের অস্তিত্ব বজায় রাখতে অরণ্যের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। এছাড়া এর বহুবিধ অবদান রয়েছে। এগুলি হলো 1 নম্বর দেবে বায়ুমণ্ডলে অক্সিজেনের ভারসাম্য রক্ষা। অরণ্য বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এর ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে। তারপর 2 নম্বর পয়েন্ট বৃষ্টিপাত ঘটানো। অরণ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। 3 নম্বর পয়েন্ট লিখবে বন্যা ও খরা নিয়ন্ত্রণ। অরণ্য অতিবৃষ্টি রোধ করে এবং অনাবৃষ্টির হাত থেকে পৃথিবীকে রক্ষা করে। ফলে পৃথিবীতে বন্যা ও খরা নিয়ন্ত্রণে থাকে। এরপরে 4 নম্বর পয়েন্ট লিখবে বনজ সম্পদ সংগ্রহ। অরণ্য থেকে মধু, মোম, গদ, রজন, আঠা ইত্যাদি নানা প্রকার বনজ সম্পদ সংগ্রহ করা হয়। 5 নম্বর পয়েন্ট লিখবে মৃত্তিকা ক্ষয়রোধ। উদ্ভিদের মূল মাটিকে আঁকড়ে ধরে রাখে, ফলে মৃত্তিকা ক্ষয় রোধ হয়। 6 নম্বর পয়েন্ট লিখবে বন্যপ্রাণী। বহু বন্যপ্রাণী নিরাপদ স্থান হলো এই অরণ্য। 7 নম্বর পয়েন্ট লিখবে বাস্তুতন্ত্রের ভারসাম্য। অরণ্য বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাস্ট পয়েন্ট 8 নম্বর লিখবে কাঠ ও কাগজ শিল্পে কাঁচামালের যোগান। কাঠ শিল্প ও কাগজ শিল্পে অরণ্য কাঁচামাল সরবরাহ করে থাকে। প্যারা চেঞ্জ করে তোমরা এবার লিখবে উপরিউক্ত বহুবিধ অবদান ছাড়া অরণ্য বায়ু দূষণ রোধ করে, সূর্যের অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দান করে, বিশ্ব উষ্ণায়ন হ্রাস করে ইত্যাদি সমস্ত দিক থেকে বিবেচনা করে আমার মনে হয় অরণ্য সংরক্ষণ করলে শুধু বর্তমান প্রজন্মই রক্ষা পাবে না, আমরা এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকেও সুরক্ষিত করতে পারব।
এই কোশ্চেনগুলো আজকে আমি তোমাদের বইয়ের কত নম্বর পেজ থেকে এসেছে সেইগুলো দেখিয়ে নির্ভুলভাবে সলভ করিয়ে দেব। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও। তোমাদের এই 50 নম্বরের কোশ্চেন পেপারটাই শেষ অ্যাক্টিভিটি টাস্ক। এরপর স্কুলের তরফ থেকে আর কোনো কোশ্চেন পেপার দেওয়া হবে না। তোমাদেরকে এই কোশ্চেন পেপারের ওপরে ভিত্তি করেই সম্ভবত পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করবে, তাই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। চলো আর কথা নয়, আমরা ভিডিওটা শুরু করে ফেলি। দেখো 1 নম্বর প্রশ্নতে বলেছে ঠিক উত্তর নির্বাচন করো। 1.1 সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কি? তাহলে সঠিক উত্তরটা কি হবে তোমরা বইতে দেখে নাও। তোমরা তোমাদের বইতে 7 নম্বর পেজে চলে যাবে। দেখো এখানে আন্ডারলাইন করে দিয়েছি, সিনকোনা গাছ থেকে কি পাচ্ছি? কুইনাইন। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? কুইনাইন, খ অপশন। তোমরা কিভাবে উত্তরটা লিখবে দেখে নাও। তোমরা প্রথমে পুরো প্রশ্নটা লিখে দেবে, তারপর ড্যাশ দিয়ে খ অপশনটা লিখে দেবে। চলো এর পরের প্রশ্নটা দেখে নিই। 1.2 বলেছে কৃষিক্ষেত্রে সার হিসেবে যা ব্যবহৃত হয় তা হলো, এটা তোমরা তোমাদের বিজ্ঞান বইতে 27 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এইখানে রয়েছে ইউরিয়া। এটা কি না এক প্রকার রাসায়নিক সার। তাহলে সঠিক উত্তরটা কি হয়ে গেল? অপশন ঘ। কিভাবে লিখবে দেখে নাও। তোমরা পুরো প্রশ্নটা লিখে দেবে, লিখে দেবার পর ড্যাশ দিয়ে ঘ অপশনটা লিখে দেবে। তোমরা কিন্তু পুরো প্রশ্নটা টুকে নিয়ে তারপর ড্যাশ দিয়ে সঠিক উত্তরটা লিখবে, এতে তোমাদের নম্বরটা ভালো আসবে। চলো এর পরের প্রশ্নটা দেখে নিই। 1.3 বলেছে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত কি? এটা তোমরা তোমাদের বইতে 50 নম্বর পেজে চলে যাবে। এ দেখো এখানটাতে পরিষ্কার রয়েছে, কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হচ্ছে CCl4। এ দেখো উত্তরটা কিভাবে লিখবে দেখো। পুরো প্রশ্নটা আগে লিখে দেবে, তারপর ড্যাশ দিয়ে গ অপশনে CCl4 কথাটা লিখে দেবে। তারপরের প্রশ্নটা চলো দেখে নিই। 1.4 বলেছে হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলো, এটা তোমরা তোমাদের বইতে 57 নম্বর পেজে চলে যাবে। এ দেখো হেমাটাইট কিন্তু লোহা ধাতুর আকরিক। তাহলে সঠিক উত্তরটা কিভাবে লিখবে দেখে নাও। পুরো প্রশ্নটা টুকে দিয়ে তারপর ড্যাশ দিয়ে গ অপশনে লোহা কথাটা লিখে দেবে। তারপরের প্রশ্নটা চলো দেখে নিই। 1.5 আয়তন পরিমাপের একক হলো ড্যাশ। তোমরা তোমাদের বইতে 68 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এখানে উল্লেখ রয়েছে ঘন সেন্টিমিটার। তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবে দেখে নাও। তোমরা পুরো প্রশ্নটা লিখে দিয়ে ড্যাশ দিয়ে ঘ অপশনে ঘন সেন্টিমিটার কথাটা লিখে দেবে। চলো এবার 1.6 প্রশ্নটা দেখে নেব। অবিশুদ্ধ রক্ত হলো ড্যাশ। অবিশুদ্ধ রক্তটা কি? তোমরা তোমাদের বইতে 107 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এখানে অবিশুদ্ধ রক্তর কথা বলা আছে, যেখানে কার্বন ডাই অক্সাইড বেশি থাকে আর অক্সিজেন কম থাকে। তাহলে কিভাবে তোমরা লিখবে দেখে নাও। তোমরা প্রশ্নটা টুকে নেবে, তারপর ড্যাশ দিয়ে এই যে খ অপশনে দেখতে পাচ্ছ অক্সিজেনের তুলনায় কার্বন ডাই অক্সাইড বেশি থাকে, সেটা লিখে দেবে। চলো এবার 1.7 প্রশ্নটা দেখে নিই। যেটি আগ্নেয় শিলা তা হলো, এটা তোমরা তোমাদের জীবন বিজ্ঞান বইতে 55 নম্বর পেজে চলে যাবে। এই দেখো আগ্নেয় শিলার কয়েকটা উদাহরণ রয়েছে, তার মধ্যে কিন্তু দেখো ব্যাসাল্ট, গ্রানাইট আর পিউমাস রয়েছে। তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবে দেখে নাও। প্রশ্নটা পুরোটা টুকে দেবে, ড্যাশ দিয়ে গ্রানাইট কথাটা লিখে দেবে। এটা ঘ অপশনে আছে। চলো এবার 1.8 প্রশ্নটা দেখে নেব। দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো ড্যাশ। এটা তোমরা তোমাদের জীবন বিজ্ঞান বইতে 67 নম্বর পেজে চলে যাবে। এই দেখো উপরের দিকে আসো, এই দেখো এখানে কিন্তু সবার ছোট কিন্তু এটা, অর্থাৎ মিলিমিটার। এই দেখো এখানে রয়েছে দিয়ে এটাকে প্রকাশ করা হয় সাংকেতিক চিহ্নে, মিলিমিটার হচ্ছে সব থেকে ছোট। আর এই দিকে যত যাবে এককটা বড় হচ্ছে, তীরচিহ্ন দিয়ে দেখো দেখানোই আছে বড় একক। এই দিকে যতই যাচ্ছ ততই বড়, অর্থাৎ এখানে কিলোমিটারটা বড় এবং সব থেকে ছোট হচ্ছে মিলিমিটার। এই যে বলেছে ছোট একক, যত এইদিকে যাচ্ছ তত ছোট হচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হয়ে গেল? মিলিমিটার। কিভাবে লিখবে দেখে নাও। তোমরা পুরো প্রশ্নটা টুকে নিয়ে ঘ অপশনে মিলিমিটার কথাটা লিখে দেবে। চলো এবার 1.9 প্রশ্নটা দেখে নেব। মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থি দেখা যায় সেটি হলো একটা ড্যাশ। তাহলে তোমরা এটা কোথায় পাবে দেখে নাও। 123 নম্বর পেজে চলে যাবে তোমাদের বইতে। এ দেখো এখানে একটা ছবি দেওয়া আছে বুড়ো আঙুলের। এই ধরনের অস্থি সন্ধিকে কি বলে? এই দেখো এখানে উল্লেখ রয়েছে স্যাডেল সন্ধি বলে। তাহলে প্রশ্নটা কিভাবে খাতায় লিখবে দেখো।
পুরো কথাটা লিখে দেবে, লিখে দিয়ে ড্যাশ দিয়ে স্যাডেল সন্ধি কথাটা ঘ অপশনে আছে দেখো সেটা লিখে দেবে। চলো এবার পরের প্রশ্নটা দেখে নিই। 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 2.1 সাগর কুসুম আর ড্যাশ মাছের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায়। এটা কোথায় পাবে তোমরা নিজেরাই দেখে নাও, এটা 11 নম্বর পেজে পেয়ে যাবে। এই দেখো সাগর কুসুম আর ক্লাউন মাছের মধ্যে কিন্তু মিথজীবী সম্পর্ক আছে। তাহলে তোমরা কিভাবে খাতায় লিখবে দেখে নাও। তোমরা প্রশ্নটা পুরোটা লিখবে আর ড্যাশের মধ্যে ক্লাউন কথাটা লিখে দেবে। বুঝতে পারলে? চলো এবার পরের প্রশ্নটা দেখে নিই। 2.2 কোনো কঠিন পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট করা হলে ছোট টুকরোগুলোর উপরিতলের মোট ক্ষেত্রফল বড়টার উপরিতলের ক্ষেত্রফলের তুলনায় ড্যাশ যায়। এটা তোমরা তোমাদের বিজ্ঞান বইতে 30 নম্বর পেজে চলে যাবে। এই দেখো 30 নম্বর পেজে এখানে রয়েছে ক্ষেত্রফল কি যায়, বেড়ে যায়, অর্থাৎ ক্ষেত্রফলটা কিন্তু বৃদ্ধি পায়। এই দেখো একটা চক রয়েছে, যতই টুকরো করা হচ্ছে যেহেতু এই পাশের ভাঙা অংশটাও ক্ষেত্রফলের মধ্যে যাচ্ছে, তার জন্য যত টুকরো করা হচ্ছে তত কিন্তু ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে। তাহলে তোমরা কিভাবে খাতায় লিখবে দেখে নাও। পুরো প্রশ্নটা টুকে দেবে, তারপর শূন্যস্থানে বেড়ে কথাটা লিখে দেবে, বেড়ে যায়। চলো এবার পরের প্রশ্নটা দেখে নিই। 2.3 বলেছে রান্না বসানোর হাতলে প্লাস্টিকের আস্তরণ দেওয়ার কারণ হলো ধাতুর চেয়ে প্লাস্টিকের তাপ পরিবহনের ক্ষমতা ড্যাশ। এটা তোমরা তোমাদের বইতে 40 নম্বর পেজেই পেয়ে যাবে। এই দেখো এখানে একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে, মোমবাতির সামনে একটা চামচ ধরা হয়েছে যেটাতে প্লাস্টিকের হাতল নেই, এই পাশে প্লাস্টিকের হাতল আছে। এই যে হাতলটা দেখতে পাচ্ছ, এই হাতলে কিন্তু ধাতুর থেকে কম তাপ পরিবহন করতে পারে। এর ফলে কিন্তু আমরা হাতলে তাপ অনুভব করতে পারি না। তাহলে কিভাবে লিখবে দেখো খাতায় তোমরা পুরো প্রশ্নটা লিখে দেবে, তারপর শূন্যস্থানে কম কথাটা লিখে দেবে। চলো এবার পরের প্রশ্নটা দেখে নেব। 3 নম্বরে বলেছে সঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। তাহলে দেখো 3.1 বলেছে কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়। এটা তোমরা তোমাদের বইতে 86 নম্বর পেজে চলে যাবে। এই দেখো 86 নম্বর পেজে এখানে কি রয়েছে, স্থিতিশক্তির যোগান দেয়, অর্থাৎ স্থিতিশক্তি সৃষ্টি হয়। আর এখানে কি বলেছিল, গতিশক্তি। তাহলে এটা কি, এটা ভুল। কিভাবে তোমরা খাতায় লিখবে, পুরো প্রশ্নটা টুকে দেবে, টোকার পর পাশে ক্রস চিহ্ন দিয়ে দেবে। আমি এখানে সঠিক উত্তরটা লিখিয়ে দিয়েছি, তোমরা এটা লিখতে হবে না, তোমরা শুধু এই সেন্টেন্সটার পাশে ক্রস চিহ্ন দিলেই হবে। 3.2 দেখো কি বলেছে, কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যের চাপ বেড়ে যায়। এটা কি সঠিক? চলো বই থেকে দেখে নিই। তোমরা তোমাদের বইতে 104 নম্বর পেজে চলে যাবে। এই দেখো 104 নম্বর পেজে এই লাইনটা পড়ে নেবে, তারপরে 105 নম্বর পেজে যাবে। এইখানটায় দেখো চাপ কিন্তু কম হয়, কিন্তু প্রশ্নে কি দেওয়া রয়েছে, প্রশ্নে দেওয়া রয়েছে বেশি হয়, বেড়ে যায়। তাহলে এটা কি, এটা ভুল। তাহলে তোমরা কিভাবে খাতায় লিখবে দেখো, পুরো সেন্টেন্সটা লিখে দিয়ে তার পাশে ক্রস চিহ্ন দিয়ে দেবে। আমি এখানে কারণটা দেখিয়ে দিয়েছি, তোমাদের এটা না দেখালেও হবে। চলো এবার পরের প্রশ্নটা দেখে নিই। 3.3 বলেছে লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে। এটা তোমরা তোমাদের জীবনবিজ্ঞান বইতে 120 নম্বর পেজে চলে যাবে। এই দেখো হাড়কে জোড়া দিয়ে রাখে কিন্তু টেন্ডন, আর এখানে কি বলেছে, লিগামেন্ট। তাহলে লিগামেন্ট এটা করে না, এটা করে টেন্ডন, তার জন্য এটা কাটা বা ভুল। তোমরা কিভাবে লিখবে দেখো, পুরো কথাটা লিখে নিয়ে তার পাশে একটা ক্রস চিহ্ন দিয়ে দেবে। আমি এখানে সঠিক উত্তরটা দেখিয়ে দিয়েছি, তোমরা এটা না লিখলেও চলবে। চলো এরপর 4 প্রশ্নটা দেখি, সংক্ষিপ্ত উত্তর দাও। 4.1 বলেছে দেখো এসআই পদ্ধতিতে বলের একক কি। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। চলো তবু আমি তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা 82 নম্বর পেজে চলে যাবে, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। তাহলে খাতায় কিভাবে লিখবে, জাস্ট উত্তরটা এইভাবে লিখে দেবে, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। এরপর দেখো 4.2 প্রশ্নে কি বলেছে, জলের গভীরে গেলে তরলের চাপ কিভাবে পরিবর্তিত হয়। এটা তোমরা বইতেই পেয়ে যাবে। তোমরা তোমাদের বইতে 102 নম্বর পেজে চলে যাবে। দেখো এইখানে আন্ডারলাইন করে দিয়েছি, এই জায়গাটা একটু পড়ে নেবে। উচ্চতা যত বাড়বে চাপ কিন্তু ততই বাড়বে, আর উচ্চতা যত কমবে চাপ কিন্তু ততই কমবে। তাহলে জলের উচ্চতার সঙ্গে কিন্তু জলের চাপের একটা সমানুপাতিক সম্পর্ক রয়েছে। তোমরা কিভাবে উত্তরটা লিখবে দেখে নাও।
জলের গভীরতার সাথে তরলের চাপের সরল সমানুপাতিক সম্পর্ক, তাই জলের গভীরে গেলে তরলের চাপ বৃদ্ধি পায়। এইটুকু লিখলেই হবে। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। 4.3 বলেছে মানবদেহের কোথায় অচল অস্থিসন্ধি থাকে। দেখে নাও তোমরা বইতে, এই দেখো তোমাদের বইতে তোমরা 121 নম্বর পেজেই পেয়ে যাচ্ছ। এ দেখো অচল অস্থিসন্ধি কোথায় আছে, মাথার খুলির ভেতরে রয়েছে, তাই না? তাহলে তোমরা কিভাবে লিখবে, মানবদেহের মাথার খুলির ভেতরে অচল অস্থিসন্ধি দেখা যায়। দেখে নিলে। চলো এবার পরের কোশ্চেনটা দেখে নিই। 5 নম্বরে বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 5.1 বলেছে বিভিন্ন প্রাণীদের থেকে জামা কাপড় তৈরির উপাদান পাওয়া যায়, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এটা তোমরা কোথায় পাবে দেখো, তোমরা তোমাদের জীবন বিজ্ঞান বইতে 15 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এখানে একটা ছকের মাধ্যমে দেওয়া রয়েছে, এই জায়গাটা একটু তোমরা পড়ে নেবে, তাহলেই নিজেরা বুঝতে পারবে। আমি একটু সাজিয়ে লিখে দিয়েছি, দেখো তোমরা এইভাবে লিখবে। বর্তমানে বিভিন্ন প্রাণীর দেহের অংশ দিয়ে খুব দামি দামি পোশাক তৈরি হয়। সিল্কের উন্নত মানের বস্ত্র, শীতের দিনে ব্যবহার করা গরম পোশাক কিংবা চামড়ার জ্যাকেট বর্তমানে তৈরি হয় বিভিন্ন প্রাণীদেহের অংশ থেকে। নিচের ছকে বিভিন্ন প্রাণীদেহ থেকে জামা কাপড় তৈরির উপাদানের একটি তালিকা দেওয়া হলো। তোমরা এই ছকটা করে নেবে। এই পাশে লিখবে জামা কাপড় তৈরির উপাদান, এই পাশে প্রাণীজ উৎস। তোমাদের বইতে এই ছকটা যেটা রয়েছে এইটাই একটু সাজিয়ে এই ছকটা করা হয়েছে। তারপর তোমরা এখানে লিখবে 1 নম্বর দিয়ে রেশম বা সিল্ক, আর এর পাশে প্রাণীজ উৎস লিখবে রেশম মতের কোকুন বা গুটি। 2 নম্বর পশম বা উল, ভেড়া, ছাগল ও খরগোশের পশম। তারপর 3 নম্বর চামড়া বা লেদার, গরু, মোষ, ছাগল, ভেড়া ইত্যাদির চামড়া। আর 4 নম্বর লিখবে লোমযুক্ত দেহত্বক বা ফার, এটা হবে ভেড়া, ছাগল ইত্যাদি লোমযুক্ত দেহত্বক। এরপরে চলো আমরা 5.2 প্রশ্নটা দেখে নিই। জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায়। এটা তোমরা তোমাদের বিজ্ঞান বইতে 52 নাম্বার পেজে চলে যাবে। 52 নম্বরে দেখো পরিস্রাবণ পদ্ধতিতে এটা হয়। এইখানে দেখো এই জায়গাটা একটু পড়ে নেবে। তারপরে 53 নম্বর পেজেও কিছু ব্যাখ্যা আছে, সেটাও তোমরা পড়ে নিতে পারো, তাহলে উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে লিখে দিয়েছি, দেখো তোমরা এইভাবে লিখে নেবে। জল ও বালির মিশ্রণ থেকে বালিকে পৃথক করার অনেক পদ্ধতি আছে, এগুলি হলো ড্যাশ দেবে। 1 নম্বর দিয়ে লিখবে পরিস্রাবণ পদ্ধতিতে। এই পদ্ধতিতে ফিল্টার কাগজের সাহায্যে জল ও বালির মিশ্রণ থেকে বালিকে পৃথক করা হয়। 2 নম্বর কেলাসন পদ্ধতিতে। এই পদ্ধতিতে জল ও বালির মিশ্রণকে একটা পাত্রে নিয়ে ফোটাতে হয়, এর ফলে জল বাষ্পীভূত হয়ে যায় এবং বালি পড়ে থাকে। 3 নম্বর লিখবে ছাঁকনির সাহায্যে। কাপড় বা ছাঁকনির সাহায্যে জল ও বালির মিশ্রণ থেকে বালিকে পৃথক করা যায়। এটুকু লিখলেই হবে। চলো এবার 5.3 প্রশ্নটা দেখে নিই। 0.09 বর্গমিটার ক্ষেত্রফলের 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো। এটা তোমরা তোমাদের বইতে 101 নম্বর পেজে চলে যাবে, দেখবে এই জায়গাটাতে একটা অঙ্ক করে দেওয়া আছে। এখান থেকে তোমরা কনসেপ্ট পেয়ে যাবে, এখান থেকে দেখেই অঙ্কটা করতে হবে। চলো আমি করে দিয়েছি, তোমরা দেখে নাও। আমরা জানি চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। এই দেখো এখানে সূত্রটা দেয়াই আছে, এই যে চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তারপরে দেখো কি লিখবে, তারপরে দেখো অঙ্কটাতে এখানে উল্লেখ রয়েছে বল কিন্তু ছিল 90 নিউটন আর ক্ষেত্রফল কিন্তু বলে দিয়েছিল 0.09 বর্গমিটার। তাই বলের জায়গায় 90 নিউটন লিখলাম, তাই বলের পরিবর্তে 90 নিউটন লিখলাম এবং ক্ষেত্রফলের জায়গায় লিখে দিলাম 0.09 বর্গমিটার। তারপরে দেখো এটা দশমিক তুলে ওপরে 100 হলো, এই শূন্য কেটে দিলাম, তারপরে 9 দিয়ে লিখলাম 10, 9 10 90, আর 10 আর 100 গুণ করলে হয় 1000 নিউটন বাই বর্গমিটার। অতএব নির্ণীয় চাপের পরিমাণ 1000 নিউটন বাই বর্গমিটার। এবার দেখো 5.4 প্রশ্নটা বলেছে রক্তের কাজ কি কি। এটা তোমরা তোমাদের বইতে 111 নম্বর পেজে চলে যাবে। এখানে দেখো রক্তের ইউনিটটা রয়েছে, তোমরা এই জায়গাটা পড়ে নেবে। 112 নম্বর পেজেও আছে ব্যাখ্যা করা, সেখান থেকে পড়ে তোমরা লিখতে পারো, অথবা আমি দেখো লিখে দিয়েছি, তোমরা এটাও লিখতে পারো। রক্তের উল্লেখযোগ্য কাজগুলি হলো
1 নম্বর দেবে শ্বাসবায়ু পরিবহন, দেহের শ্বাসবায়ু পরিবহনে সাহায্য করে। 2 নম্বর রোগ প্রতিরোধ, দেহের রোগ প্রতিরোধে সহায়তা করে। 3 নম্বর ভারসাম্য রক্ষা, দেহের অম্ল ও ক্ষারের মধ্যে ভারসাম্য রক্ষা করে। এবার দেখো 4 নম্বর পয়েন্টে কি লিখবে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, রক্ত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই 4টে পয়েন্ট লিখলেই হয়ে যাবে। চলো পরের প্রশ্নটা দেখে নিই। 5.5 বলেছে ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত, চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করো। দেখো এটা তোমরা তোমাদের বইতে 101 নম্বর পেজে চলে যাবে, এখানেই উত্তরটা দেওয়া আছে, কিন্তু খুব সংক্ষেপে দেওয়া আছে, এখান থেকে তোমাকে বুঝে নিয়ে বিস্তারিত লিখতে হবে। আমি লিখে দিয়েছি, দেখো তোমরা এইভাবে খাতাতে লিখে নেবে। আমরা জানি চাপ ইকুয়াল টু বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। দেখো এখানে এটাই ছিল, এই যে চাপের সূত্রটা কি ছিল, বল বাই ক্ষেত্রফল, তাই না? তাহলে তোমরা প্রথমে সূত্রটা লিখে নেবে। আমরা জানি চাপ ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল, অর্থাৎ চাপ এবং ক্ষেত্রফল পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্কে আবদ্ধ। এর থেকে আমরা বলতে পারি ক্ষেত্রফল বাড়লে চাপ কমে, আবার ক্ষেত্রফল কমলে চাপ বাড়ে। প্যারা চেঞ্জ করে লিখবে। আমরা জানি কোনো ভোঁতা ছুরি কার্যকরী প্রান্তের ক্ষেত্রফল ধারালো ছুরি কার্যকরী প্রান্তের ক্ষেত্রফলের তুলনায় বেশি, তাই ভোঁতা ছুরিতে একই বল প্রয়োগ করলেও তা ধারালো ছুরির তুলনায় কম চাপ সৃষ্টি করে। এই কারণে ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত। দেখে নিলে উত্তরটা কিভাবে লিখতে হবে। চলো এবার 5.6 প্রশ্নটা দেখে নিই। মানবদেহে কিভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছায়? এটা তোমরা তোমাদের বইতে 108 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এই জায়গাটা ব্যাখ্যা করা আছে, তোমরা এই প্রশ্নটা একটু পড়ে নেবে, তাহলে খুব ভালো বুঝতে পারবে। আমি লিখে দিয়েছি, দেখো তোমরা এইটুকু লিখলেই হয়ে যাবে। রক্তপূর্ণ অবস্থায় বাম অলিন্দের সংকোচন ঘটলে বাম অলিন্দে থাকা রক্ত প্রথমে দ্বিপত্রক কপাটিকা নামক একমুখী দরজা দিয়ে বাম নিলয়ে প্রবেশ করে, তারপর বাম নিলয় সংকুচিত হলে সেখান থেকে মহাধমনী দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এর পরের কোশ্চেনটা চলো দেখে নিই। 5.7 জলে গোলার পরে চিনিকে আর চোখে দেখা যাচ্ছে না, কি পরীক্ষা করলে তুমি বলতে পারবে যে চিনি হারিয়ে যায়নি, ওই দ্রবণেই রয়েছে? তাহলে এটা তোমরা কোথায় পাবে দেখে নাও। তোমরা তোমাদের বইতে 52 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এই জায়গাটাতে একটু পড়ে নেবে, ক্লিয়ার বলে দেওয়া আছে, খুব সুন্দরভাবে ব্যাখ্যাও করে দেওয়া আছে। তোমরা এটা একটু পড়ে নেবে, নিজেরাই বুঝতে পারবে কি হবে উত্তরটা। আমি এখান থেকে সাজিয়ে লিখে দিয়েছি, ওই জায়গায় সাজিয়ে লেখা নেই, তোমরা এইভাবে লিখে দেবে, এটা সব থেকে বেস্ট হবে। নিম্নলিখিত 3টি পরীক্ষার মাধ্যমে বলা যেতে পারে যে চিনি হারিয়ে যায়নি, দ্রবণেই আছে। পরীক্ষাগুলো কি দেখো, 1 নম্বর দিয়ে লিখবে ওজনের মাধ্যমে। জলে গোলার আগে জল ও চিনিকে আলাদা আলাদাভাবে ওজন করতে হবে, তারপর চিনির দ্রবণ তৈরি করে তার মোট ওজন মেপে দেখতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে চিনি ও জলের আলাদা আলাদা ওজনের সমষ্টি করে যে ওজন পাওয়া যাচ্ছিল তা চিনির দ্রবণের ওজনের সঙ্গে সমান। তাই বলা যায় যে দ্রবণে চিনি না দেখা গেলেও তাতে চিনি রয়েছে। 2 নম্বর পরীক্ষাটা কি দেখে নাও, স্বাদ গ্রহণের মাধ্যমে। চিনি খেতে মিষ্টি কিন্তু জল খেতে মিষ্টি নয়, আবার চিনির দ্রবণ মিষ্টি হয়, তাই বোঝা যায় যে চোখে না দেখা গেলেও চিনি দ্রবণেই আছে। 3 নম্বর কেলাসন পদ্ধতিতে চিনির দ্রবণকে একটা পাত্রে নিয়ে ফোটালে দেখা যাবে জল বাষ্প হয়ে উড়ে গেছে এবং চিনির পাত্রে, এই জায়গাটা তোমরা একটু বানানটা ঠিক করে নেবে, কেলাস আকারে পড়ে আছে। এর থেকেও বলা যায় চিনিটি দ্রবণের মধ্যেই ছিল। চলো এবার পরের প্রশ্নটা দেখে নিই। 6 নম্বরে কি বলেছে, 3-4টি বাক্যে উত্তর দাও। 6.1 স্ট্রেপ্টোমাইসিস হলো উপকারী ব্যাকটেরিয়া, বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। প্রত্যেকটার জন্য 3 মার্কস আছে। তোমরা এটা তোমাদের বিজ্ঞান বইতে 20 নম্বর পেজে পেয়ে যাবে। এই দেখো এখানে উল্লেখ রয়েছে, তোমরা এই জায়গাটা একটু পড়ে নেবে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। আমি একটু সাজিয়ে ঘুরিয়ে লিখে দিয়েছি, তোমরা এইভাবে খাতাতে লিখে নেবে। স্ট্রেপ্টোমাইসিস হলো উপকারী ব্যাকটেরিয়া, এই বক্তব্যটির যথার্থতা রয়েছে, কারণ এই ব্যাকটেরিয়া থেকে মানুষের দেহের বিভিন্ন জীবাণুদের মেরে ফেলার ঔষধ তৈরি হয়। স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে প্রায় 50টিরও বেশি ব্যাকটেরিয়ানাশক, ছত্রাকনাশক আর পরজীবীনাশক ওষুধ পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন হলো স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া এরকমই কয়েকটি ওষুধ,
যা আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফেলে। এর পরের প্রশ্নটা দেখো 6.2 বলেছে জলে দ্রবীভূত হওয়ার পরে নুনকে সেই দ্রবণ থেকে ফিরে পেতে হবে। এই কাজে কোন পদ্ধতিটি পরিস্রাবন না পাতন অনুপযুক্ত এবং কেন? তাহলে প্রশ্নটা আগে ভালোভাবে বুঝে নাও। নুনটাকে জলে গুলে নেওয়া হয়েছে, তারপর সেটা থেকে আবার নুনে ফিরে আসতে হবে। এই কাজে কোনটি অনুপযুক্ত অর্থাৎ পরিস্রাবন না পাতন এর মধ্যে কোনটা অনুপযুক্ত? উপযুক্ত বলেনি কিন্তু, তার মানে নুনে ফিরে আসা যাবে না কোন পদ্ধতি অবলম্বন করলে, পরিস্রাবন পদ্ধতি না পাতন পদ্ধতি। এটা তোমরা তোমাদের বইয়ের 53 নম্বর পেজে চলে যাবে, সেখানে দেখবে এইখানটাতে লেখা রয়েছে দুটো পদ্ধতির মধ্যে কোনটাতে আলাদা করা সম্ভব নয়। আর এইখানটাতে দেখবে যে চিনি বা নুনের কণা যদি গুলে নেওয়া হয় সেক্ষেত্রে আরো ছোট হয়ে মিশে যায়, তার জন্য কিন্তু এদেরকে পরিস্রাবন পদ্ধতিতে আলাদা করা যায় না। তাহলে পরিস্রাবন এবং পাতন পদ্ধতি কাকে বলে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, পরিস্রাবন পদ্ধতি হলো একটা ফিল্টার কাগজ যার মধ্যে দিয়ে কঠিন পদার্থ আর তরলটাকে আলাদা করে নেওয়া হয়। কিন্তু নুন জল যদি ফিল্টার কাগজের মধ্যে দিয়ে ছেঁকে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু নুনটাকে আলাদা পাওয়া যায় না, কারণ খুব সূক্ষ্ম আকারে থাকে জলের মধ্যে, তখন সেই ফিল্টার কাগজের মধ্যে দিয়ে কিন্তু আলাদা করা যায় না। এই কারণে তখন পাতন পদ্ধতি অবলম্বন করা হয়। পাতন পদ্ধতিটা কি? পাতন পদ্ধতি হলো নুন জলে গুলে যে দ্রবণ পাওয়া যাবে সেটাকে বাষ্পায়ন করে জলটাকে বাষ্প করে নিয়ে তলায় যে কেলাস আকারে নুনটা পড়ে থাকবে সেইভাবে কিন্তু নুনটাকে আলাদা করা যায়। অর্থাৎ পরিস্রাবন কিন্তু এক্ষেত্রে অনুপযুক্ত, পাতনটা উপযুক্ত পদ্ধতি। চলো কিভাবে তোমরা লিখবে দেখো, এখানে অনুপযুক্ত চেয়েছে তাই অনুপযুক্তটাকেই দেখাতে হবে। পাতন পদ্ধতিটা যে উপযুক্ত সেটা কিন্তু লেখা চলবে না। তোমরা কিভাবে লিখবে দেখো, জলে দ্রবীভূত হওয়ার পর নুনকে সেই দ্রবণ থেকে ফিরে পেতে পরিস্রাবন পদ্ধতিটি অনুপযুক্ত, কারণ নুন জলে দ্রবীভূত হওয়ার পর নুনের কণাগুলো অতি ক্ষুদ্র হয়ে জলের সঙ্গে মিশে থাকে। এই অবস্থায় তাকে আর ফিল্টার কাগজের মধ্যে দিয়ে আলাদা করা যায় না, কারণ ফিল্টার কাগজের মধ্যে দিয়ে এই কণাগুলি অনায়াসেই প্রবেশ করতে পারে। এই কারণে পরিস্রাবন প্রক্রিয়া এক্ষেত্রে অনুপযুক্ত বলে বিবেচিত হয়। তোমরা এইটুকু লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। এর পরের প্রশ্নটা দেখো 6.3 কি বলেছে, বল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এটা তোমরা তোমাদের বিজ্ঞান বইতে 82 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এখান থেকে এখানে রয়েছে বলের সংজ্ঞা, তোমরা এখান থেকে পড়ে লিখে নিতে পারো, অথবা আমি লিখে দিয়েছি দেখো, তোমরা এটাও লিখতে পারো। বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় অথবা সমবেগে, এটা সমবেগে গতিশীল বস্তু থেমে যায়, বা তার বেগ বাড়ে বা কমে, বা বেগের দিক পরিবর্তন হয়, অথবা ওই বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয়, সেই কারণকে বল বলে। প্যারা চেঞ্জ করে লিখবে, যথা একটি রাবার ব্যান্ডকে টেনে প্রসারিত করা, একটি স্পঞ্জকে হাতের মুঠোয় নিয়ে চুপসে নেওয়া, ফুটবলকে পা দিয়ে দূরে সরিয়ে দেওয়া ইত্যাদি সমস্ত কাজেই বল প্রয়োজন। তাই বলা যায় বলের জন্যই বস্তুর সংকোচন, প্রসারণ, গতিশীলতা ইত্যাদি ঘটে থাকে। চলো এবার আমরা পরের কোশ্চেনটা দেখে নিই। 6.4 মানবদেহে প্রশ্বাস আর নিঃশ্বাস প্রক্রিয়া কিভাবে ঘটে। এটা তোমরা তোমাদের বইতে 115 নম্বর পেজেই পেয়ে যাচ্ছ। এই দেখো এইখানটাতে রয়েছে, তোমরা এই জায়গাটা একটু পড়ে নেবে, আমি সাজিয়ে লিখে দিয়েছি, দেখো তোমরা এটা লিখে নিতে পারো। মানবদেহে পাঁজরের ফাঁকে থাকে স্পঞ্জর পেশি এবং বুক আর পেটের মাঝখানে থাকে মধ্যচ্ছদা। এগুলির সাহায্যে একবার আমাদের বুকের খাঁচা ফুলিয়ে তোলা হয়, তখন বাতাস ভেতরে ঢোকে, একে বলে প্রশ্বাস। আবার এই পেশিগুলো ঢিলে হয়ে গেলে বুকের খাঁচা চুপসে যায়, তখন ভেতরের বাতাস বাইরে বেরিয়ে যায়, একে বলে নিঃশ্বাস। এইভাবে মানবদেহে প্রশ্বাস আর নিঃশ্বাস প্রক্রিয়া ঘটে থাকে। চলো এবার পরের প্রশ্নটা দেখে নেব। 6.5 বলেছে সমস্ত জীবস্ব জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি, ব্যাখ্যা করো। এটা তোমরা তোমাদের বিজ্ঞান বইতে 90 নম্বর পেজে চলে যাবে, এই জায়গাটা একটু পড়ে নেবে, এইখানে ইনডিরেক্টলি বলা আছে, তোমরা পড়ে সাজিয়ে লিখতে হবে, সরাসরি উত্তরটা পাবে না, আমি লিখে দিয়েছি দেখো, তোমরা এইভাবে লিখে নিলে খুব ভালো হয়। সমস্ত জীবস্ব জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি, কারণ একটা ড্যাশ দেবে,
সূর্য থেকেই সমস্ত জীবকুলের সৃষ্টি হয়েছে। উদ্ভিদ সৌরশক্তিকে কাজে লাগিয়েই খাদ্য উৎপাদন করে। তাই সূর্যের শক্তি না থাকলে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর সৃষ্টি হতো না। ফলে কোটি কোটি বছর ধরে মাটির তলায় জীবদেহাবশেষ চাপা পড়ে যে জীবস্ব জ্বালানি তৈরি হয়, তখন আর তা তৈরি হতো না। প্যারা চেঞ্জ করে লিখবে, আমরা জানি যে ভূমিকম্পের ফলে জীবদেহাবশেষ কোটি কোটি বছর ধরে মাটির গভীরে চাপা পড়ে আছে। ভূগর্ভের তাপে ও চাপে এই দেহাবশেষগুলির রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং এগুলো জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়। কিন্তু সূর্যের শক্তি বা সৌরশক্তি না থাকলে পৃথিবীর বুকে জীবকুল সৃষ্টি হতো না। তাই বলা যায় সৌরশক্তির অভাবে পৃথিবীতে জীবের অস্তিত্ব না থাকলে কোনো প্রকার জীবস্ব জ্বালানির তৈরি হতো না। এই কারণেই বলা হয় সমস্ত জীবস্ব জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি। এবার দেখো লাস্ট প্রশ্ন 6.6। তোমার বন্ধুর ওজন 60 কেজি আর উচ্চতা 4.5 ফুট। তোমার ওই বন্ধুর দেহবর সূচক নির্ণয় করো। তোমার বন্ধুর দেহবর সূচক সম্বন্ধে তোমার মতামত লেখো। দেখো এটা তোমরা তোমাদের বইতে 131 নম্বর পেজে পেয়ে যাচ্ছ। এখানে করে দেওয়া আছে, এই জায়গাটা একটু দেখে নিতে পারো তোমরা। দেখো আমি অঙ্কটা এখানে সমাধান করে দিয়েছি, তোমরা এইভাবে লিখে নেবে। আমরা জানি 1 ফুট সমান 0.3048 মিটার। তাহলে এখানে কত ফুট বলেছে? 4.5 ফুট। এটাকে আমাকে কনভার্ট করতে হবে মিটারে। তার জন্য আমরা 4.5 ফুটকে এইটা দিয়ে গুণ করে দিলাম, গুণ করে পেলাম 1.37 মিটার। এবার আমরা লিখব দেহবর সূচক ইকুয়াল টু ওজন বাই উচ্চতা স্কোয়ার। দেখো ওজনের জায়গায় এখানে বলা ছিল 60 কেজি, তাই 60 কেজি ওপরে লিখলাম। আর নিচে বলেছে উচ্চতা স্কোয়ার, এটা মিটারের এককে যেহেতু রয়েছে তাই আমরা উচ্চতাটা মিটারে রেখে তার স্কোয়ার করে দিলাম, অর্থাৎ 1.37 তার স্কোয়ার। তাহলে হলো কি, ওপরে 60 আর নিচে 1.37কে স্কোয়ার করলে হয় 1.88, অর্থাৎ 60কে 1.88 দিয়ে ভাগ করলে হয় 31.91। অতএব দেহবর সূচক 31.91। এবার অতএব দিয়ে লিখবে নিচে। আমরা জানি যে দেহবর সূচক 30 থেকে 40 বা তার বেশি হলে তাকে স্থূলত্ব বা মোটা হয়ে যাওয়া বলে। তাই আমরা বন্ধুর ওজন তার উচ্চতা অনুযায়ী অনেকটাই বেশি বলতে পারি, কারণ দেখো 30 থেকে 40-এর মধ্যেই আছে, আর এইটাকে আমরা মোটা হয়ে যাওয়া বা স্থূলতা বলছি। এর জন্য কিন্তু আমরা বলতে পারি আমার বন্ধুর ওজন কিন্তু উচ্চতা অনুযায়ী একটু বেশিই আছে। দেখে নিলে কিভাবে লিখতে হবে উত্তরটা। এই কোশ্চেন পেপারটা তোমাদের আমি বইয়ের পৃষ্ঠা নম্বর মিলিয়ে নির্ভুলভাবে সলভ করিয়ে দেব। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর কথা নয়, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ক নম্বরে বলেছে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে টিক চিহ্ন দাও, যে কোনো 14টি প্রশ্নের উত্তর দাও। 14টা প্রশ্ন তোমাকে করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর ধার্য আছে। 1 নম্বরে বলেছে ভারতবর্ষের জাতীয় পতাকার কোন রংটি নিচের দিকে থাকে। তোমরা তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বইতে 2 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এখানে সবুজ রংটা নিচের দিকে আছে। তাহলে প্রথমে থাকে গেরুয়া, তারপর সাদা, তারপর সবুজ, গাঢ় সবুজ। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা কি হলো? উত্তরটা হয়ে গেল সবুজ, অর্থাৎ 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। এর পরের কোশ্চেনটা দেখো 2 নম্বরে কি বলেছে, জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক। দেখো 2 নম্বর পেজেই তোমরা পেয়ে যাবে। এই দেখো সাদা রং শান্তি ও পবিত্রতার প্রতীক। তাহলে সঠিক উত্তরটা কোনটা হবে? 3 নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। তাহলে তোমরা প্রশ্নটা লিখে একটা ড্যাশ দিয়ে 3 নম্বর অপশনটা লিখে দেবে। তারপরের কোশ্চেনটা দেখো 3 নম্বরে আছে প্রাথমিক চিকিৎসা করা হয়। 9 নম্বর পেজে চলে যাবে, স্বাস্থ্য ও শারীরশিক্ষা যে বইটা সেই বইয়ের 9 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এখানে রয়েছে ডাক্তার আসার আগে কিন্তু প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হয়। অথবা কোনো পেশেন্ট নিয়ে যাচ্ছ লম্বা রাস্তা, তাহলে যাওয়ার সময় কিন্তু যে সময়টা ব্যয় হচ্ছে সেই সময় কিন্তু প্রাথমিক চিকিৎসাটা করা যেতে পারে। তাহলে মোট কথা ডাক্তার দেখার আগে যে সময়টা পাচ্ছ সেই সময়টায় প্রাথমিক চিকিৎসা করতে হয়। তাহলে এই অপশনটা কোথায় আছে দেখে নাও। এই দেখো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে। তাহলে 1 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। তোমরা প্রশ্নটা লিখে 1 নম্বরের অপশনটা পুরোটা লিখে দেবে। 4 নম্বরে কখন প্লিন্ট ব্যবহার করা হয়, সঠিক উত্তরটা হবে অস্থিভঙ্গের ক্ষেত্রে। 3 নম্বর অপশনটা হলো সঠিক উত্তর।
5 নম্বর, সুঅভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত কী গুণাবলী থাকা দরকার? এটা তোমরা তোমাদের বইতে 26 নম্বর পেজে চলে যাবে। দেখো, সুঅভ্যাস গঠনের জন্য কিন্তু দৃঢ় মানসিক প্রত্যয় থাকা দরকার, 1 নম্বর পয়েন্টটা। তাহলে দেখো এখানে কোথায় আছে সেই পয়েন্টটা, দেখো 3 নম্বরে রয়েছে, দৃঢ় মানসিক প্রত্যয় থাকা দরকার। তাহলে তোমরা 5 নম্বরে পুরো প্রশ্নটা লিখে দিয়ে 3 নম্বর অপশানটা লিখে দেবে, এটাই সঠিক উত্তর। 6 নম্বরে আছে, একজন শিক্ষার্থী প্রতিদিন কতটা পরিমাণ জল পান করতে হবে? এটা তোমরা তোমাদের বইতে 34 নম্বর পেজে পেয়ে যাবে। এই দেখো, হুবাহু এই প্রশ্নটাই এসছে, 3 নম্বর প্রশ্নটা। তারপরে আরেকটা জায়গা থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা 23 নম্বর পেজে চলে যাবে। 23 নম্বর পেজে দেখবে 6 নম্বর পয়েন্টেও দেওয়া আছে, প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল পান করা উচিত। দেখে নিয়েছো? চলো এবার পরের কোশ্চেনটা দেখে নিই। 7 নম্বর, স্বাস্থ্য কি? দেখো, এটা তোমাদের একটা সংজ্ঞা আছে হুয়ের, আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো 20 নম্বর পেজে চলে যাবে। এই দেখো, এটা হচ্ছে হু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু সংক্ষেপে হু। হু কিন্তু এই সংজ্ঞাটা দিয়েছিল। এই সংজ্ঞাটা পড়লেই তোমরা সঠিক উত্তরটা কি হবে জানতে পারবে। এখানে সঠিক উত্তরটা হবে পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয়। দেখো এখানে সেম কথাটাই লেখা আছে, একটু ঘুরিয়ে আছে, সামাজিক, মানসিক, শারীরিক গুণাবলীর একটি সমন্বয়। দেখেছো, এই কথাটা কিন্তু ওখানে রয়েছে। তাহলে এক্ষেত্রে কি করে লিখবে তোমরা? স্বাস্থ্য কি কথাটা লিখে ড্যাশ দিয়ে 4 নম্বর অপশনটা পুরোটা লিখে দেবে। 8 নম্বরে দেখো, মাস্ক ব্যবহারের সুফল। তোমরা তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বইতে 28 নম্বর পেজে যাবে। এইখানে দেখো করোনা বিষয়ে সমস্ত ব্যাখ্যা রয়েছে। তারপর দেখো তোমরা 29 নম্বরটাও পড়ে নেবে। এইখানে দেখবে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। এটা পড়ে নিলে তোমাদের বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা 34 নম্বর পেজে কিন্তু এই সেম প্রশ্নটা পেয়ে যাবে। দেখো, মাস্ক ব্যবহারের সুফল, 6 নম্বর প্রশ্নটা হুবাহু টুকে দিয়েছে। দেখো এখানে সঠিক উত্তরটা কি ছিল? শ্বাস প্রশ্বাস বা ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না। তাহলে দেখো এখানে তোমাদের প্রশ্নেতে 3 নম্বরে এই অপশনটা আছে। তাহলে প্রশ্নটা লিখে তোমরা 3 নম্বর অপশনটা লিখে দেবে। তারপরে 9 নম্বর প্রশ্নটা দেখো, করোনা ড্যাশ রোগ। করোনা কিন্তু একটা ভাইরাস দ্বারা সংক্রামক রোগ। এটা তোমরা 28 আর 29 নম্বর যে পেজটা দেখালাম সেটা পড়লেই একটা ধারণা চলে আসবে তোমাদের। এছাড়া তোমরা দেখবে এইখানটাতেও পেয়ে যাবে। এই দেখো, তোমরা 5 নম্বর প্রশ্নেতেও পেয়ে যাবে, করোনা কিন্তু সংক্রামক রোগ। আর এটা ভাইরাস কেন? কারণ তোমরা তোমাদের বইতে দেখো 28 নম্বর পেজে এবং 29 নম্বর পেজে দুটোতেই, দু জায়গাতেই রয়েছে। এই দেখো, করোনা ভাইরাস ডিজিজ, দেখেছো? নামের মধ্যেই উল্লেখ রয়েছে করোনা ভাইরাস, তাই এটা ভাইরাস জনিত সংক্রামিত রোগ। বুঝে নিলে? তাহলে তোমার সঠিক উত্তরটা কি হয়ে গেল? সঠিক উত্তরটা হয়ে গেল 1 নম্বর, করোনা ড্যাশ রোগ, করোনা ভাইরাস দ্বারা সংক্রামক রোগ। তাহলে ড্যাশের জায়গায় 1 নম্বর পয়েন্টটা লিখে দেবে। এরপর 10 নম্বর কোশ্চেনটা দেখো, দীর্ঘ শরীরচর্চার সময় শারীরিক দূরত্ব বজায় রাখা সত্ত্বেও কি মাস্ক ব্যবহার করা উচিত? এটাও তোমরা 34 নম্বর পেজে পেয়ে যাবে। দেখো 7 নম্বর প্রশ্নটা, এটা কি উত্তর হবে? উত্তর হবে না। তাহলে তোমরা কিভাবে লিখবে? দেখো, প্রশ্নটা পুরোটা লিখে নিয়ে 2 নম্বর অপশনটা লিখে দেবে। তারপরে দেখো, কোন ভিটামিনের অভাবে শিশুদের রাতকানা রোগ হতে পারে? উত্তরটা হবে ভিটামিন এ। আমি তোমাদের বইতে তবুও দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এইখান থেকে কিন্তু তোমরা কিছুটা ধারণা পাবে। চোখের যে যত্ন, সেখানে এখানে পরিষ্কার বলে দেওয়া আছে ভিটামিন এ খেতে বলছে। তার মানে রাতকানা যদি রোগ হয়, অর্থাৎ এটা চোখের একটা ব্যাধি, ভিটামিন এর অভাবের ফলেই কিন্তু এই ব্যাধিগুলো হয়ে থাকে। চলো তার পরের কোশ্চেনে যাওয়া যাক। 12 নম্বরে বলেছে, পরোপকার ও সমাজসেবামূলক কাজ করা হচ্ছে সুঅভ্যাসের উদাহরণ। এটা দেখো তোমরা বইতেই পেয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা 25 নম্বর পেজে চলে যাবে। দেখো, পরোপকার ও সমাজসেবা, এটা কিন্তু সুঅভ্যাসের একটা উদাহরণ। এর পরের প্রশ্নটা দেখে নেব। 13 নম্বর, খাবারে থালা বাসন মাজার জন্য কোন ধরনের জল ব্যবহার করা উচিত? অবশ্যই বিশুদ্ধ জল ব্যবহার করা উচিত। দেখো এটা তোমরা বইতে একটু ঘুরিয়ে এসছে, সরাসরি পাবে না। দেখো এইখানটাতে দেখো, রান্নার জন্য বিশুদ্ধ জল ব্যবহার করা উচিত। তাহলে দেখো, বিশুদ্ধ জলে কিন্তু রান্না হচ্ছে, থালা বাসন মাজার জন্য, পরিষ্কার করার জন্য কিন্তু এই বিশুদ্ধ জলই তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে সঠিক উত্তরটা হবে অপশন 2। তারপরে দেখো 14 নম্বরে বলেছে, মানবদেহে জলের প্রয়োজন হয় কেন? এই উত্তরটা হবে সবকটিই ঠিক।
কারণ এই পয়েন্টগুলো যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু একদম সঠিক অপশান। কি কি অপশানগুলো রয়েছে দেখো, রক্ত সঞ্চালনে সাহায্য করা, পরিপাক ও দেহ গঠনে সাহায্য করা, দেহকোষে জলের সমতা বজায় রাখা। তোমরা তোমাদের বইতে সেই 23 নম্বর পেজেই পেয়ে যাচ্ছ। দেখো এখানে পরপর রয়েছে রক্ত সঞ্চালনে সাহায্য করা, পরিপাক ও দেহ গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করা, দেহকোষে জলের সমতা বজায় রাখা। দেখেছো? তাহলে 1, 2, 4 পরপর 3টে পয়েন্টই ওখানে দেওয়া আছে। তাই এখানে সবকটি ঠিক হয়ে গেল, সঠিক উত্তর অপশন 4। তারপরে দেখো খ নম্বরে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটি ড্যাশ নীল রঙের ড্যাশ কাটা বিশিষ্ট চক্র বসানো থাকে। দেখো এটা সেম কোশ্চেন তোমাদের বইতেও পেয়ে যাবে। আমি আগে কোন জায়গাটা থেকে এসছে দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানটা থেকে কিন্তু এসছে, মাঝখানে 24টি কাটা বিশিষ্ট চক্র থাকে। তাহলে প্রথম শূন্যস্থানে বসবে মাঝখানে, তারপরে বসবে 24টি। 7 নম্বর পেজে চলে যাবে, সেখানেও কিন্তু এই যে ক নম্বর 6-এর ক সেম প্রশ্নটা কিন্তু ওখানেও করা হয়েছে। তাহলে তোমরা 7 নম্বর পেজেও পেয়ে যাচ্ছ, আবার 2 নম্বর পেজেও কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে তোমরা প্রথমে মাঝখানে কথাটা লিখবে, তারপরে শূন্যস্থানে লিখবে 24টি। চলো এর পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। এর পরের কোশ্চেনটা বলেছে জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে ড্যাশ তুলে তারপর দ্বন্দ্বের ড্যাশ পর্যন্ত নামাতে হয়। এটা তোমরা তোমাদের বইতে 5 নম্বর পেজে চলে যাবে। দেখো একটু উপরের দিকে এইখানটাতে আছে। দেখো প্রথমে উঁচুতে তুলতে হবে, তারপর অর্ধেক পর্যন্ত নামাতে হবে। তাহলে প্রথম শূন্যস্থানে হবে উঁচুতে, তারপরের শূন্যস্থানে হবে অর্ধেক। তোমরা সেইভাবেই লিখে দেবে। এই দেখো প্রথম শূন্যস্থানে হচ্ছে উঁচুতে, তারপরের শূন্যস্থানে হবে অর্ধেক। এটা দেখো তোমরা 7 নম্বর পেজেও পেয়ে যাচ্ছ। দেখো 7 নম্বর পেজে 6-এর ঘয়ে কোশ্চেনটা কিন্তু সেম কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনটাই ওখানে দিয়েছে। তারপরের কোশ্চেনটা দেখে নেব চলো। তারপরের কোশ্চেন হচ্ছে আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম ড্যাশ চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালানোর ব্যবস্থা করতে হবে। তোমরা কোথায় পাবে দেখিয়ে দিচ্ছি। দেখো একটু ঘুরিয়ে এসছে প্রশ্নটা। দেখো এই পয়েন্টটা আছে 2 নম্বর, শ্বাস বন্ধ হওয়ার সময় শ্বাস বন্ধ থাকলে দ্রুত শ্বাসকার্য চালানোর ব্যবস্থা করতে হবে। তারপরের পেজে দেখো এটা 10 নম্বর পেজ, তারপরের পেজে চলে যাবে 11 নম্বর, 4 নম্বর পয়েন্টটা দেখো কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। তাহলে কিন্তু এই দুটো পয়েন্ট মিলিয়ে প্রশ্নটা এসছে। তোমরা এইখানে শ্বাস প্রশ্বাসের কথাটা লিখে দেবে। তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো, আহত ব্যক্তি শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালানোর ব্যবস্থা করতে হবে। চলো তার পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটা বলেছে 4 নম্বর, বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসা বক্সে কিছু প্রয়োজনীয় ড্যাশ থাকা প্রয়োজন। দেখো তোমরা তোমাদের বইতে নিজেরাই মিলিয়ে নাও। 16 নম্বর পেজে চলে যাও। 6-এর কোশ্চেনটা দেখো সেম কোশ্চেন দেওয়া আছে। দেখো এবার আরেক জায়গা থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা 11 নম্বর পেজে চলে যাবে। দেখো এখানেও তোমরা ওই প্রশ্নটার উত্তরটা পেয়ে যাবে। বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা বক্সে কিন্তু কিছু প্রয়োজনীয় ঔষধ বা জীবাণুনাশক থাকা আবশ্যক। তাহলে তোমরা কি লিখবে দেখো, তোমরা শূন্যস্থানে লিখে দেবে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা বক্সে কিছু প্রয়োজনীয় ঔষধ বা জীবাণুনাশক, এই কথা দুটো শূন্যস্থানে লিখে দেবে। তারপরের কোশ্চেনটা চলো দেখে নিই। তারপরের কোশ্চেনটা বলেছে স্বাস্থ্য অমূল্য ড্যাশ, স্বাস্থ্য অমূল্য সম্পদ। এটা তোমরা তোমাদের বইতে 20 নম্বর পেজে চলে যাবে, একদম প্রথমে চলে যাও, স্বাস্থ্য অমূল্য সম্পদ। তাহলে কি বলা হয়েছে, স্বাস্থ্যকে সম্পদ বলা হচ্ছে। এই কোশ্চেনটা দেখো 31 নম্বর পেজেও তোমরা পাবে, স্বাস্থ্য অমূল্য ড্যাশ, হুবহু এই কোশ্চেনটাই ওখানে কিন্তু করা হয়েছে। তাহলে তোমরা শূন্যস্থানে সম্পদ কথাটা লিখে দেবে। 6 নম্বরে বলেছে মধুমেহ ড্যাশ ব্যাধি। মধুমেহ কি ব্যাধি, দেখো এটা তোমরা বইতে 30 নম্বর পেজে চলে যাবে। দেখো মধুমেহ কথা এখানে উল্লেখ রয়েছে। মধুমেহ মানে সুগার। তাহলে এই মধুমেহ কিন্তু অসংক্রামক ব্যাধি, অর্থাৎ এগুলো সংক্রমিত হয় না, এইখানে হয়ে যাবে অসংক্রামক। তারপরে 7 নম্বর কোশ্চেনটা দেখো বিশুদ্ধ বায়ু বর্ণ ও ড্যাশহীন, উত্তর হবে গন্ধহীন। দেখো তোমরা তোমাদের বইতে 24 নম্বর পেজে চলে যাবে। দেখো এখানে রয়েছে বর্ণ ও গন্ধহীন, এটা কি না বায়ুর বৈশিষ্ট্য। বুঝে নিলে, তাহলে বায়ু কিন্তু বর্ণ ও গন্ধহীন। তোমরা শূন্যস্থানে তাহলে কি লিখবে, তোমরা শূন্যস্থানে লিখবে বর্ণ দেওয়াই আছে, তোমরা শুধু লিখে দেবে গন্ধহীন। তারপরেরটা দেখো ড্যাশ ড্যাশ এক প্রকার সংক্রামক রোগ, কলেরা এক প্রকার সংক্রামক রোগ।
দেখো আমি দেখিয়ে দিচ্ছি, সংক্রামক রোগের অনেক উদাহরণ আছে। আমি এখানে কলেরা দিয়েছি, তোমরা যে কোনো একটা নাম বসিয়ে দেবে তাহলেই হবে। তারপরের কোশ্চেনটা চলো দেখে নিই। তারপরের কোশ্চেনটা হচ্ছে রোগ ড্যাশ হলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে। দেখো এখানে উত্তরটা কি হবে, হুবাহু লাইন তুলে দিয়েছে, রোগ সংক্রামিত হলে আমাদের শরীর দুর্বল হয়ে যায়। তাহলে এখানে শূন্যস্থানে কি লিখবে, সংক্রামিত কথাটা লিখবে। সংক্রামিত রোগ সংক্রামিত হলে আমাদের দেহ দুর্বল হয়ে পড়ে। পরের কোশ্চেনটা দেখো, অসংক্রামক রোগ জিনগতভাবে পূর্বপুরুষ থেকে আসে। শূন্যস্থানে পূর্বপুরুষ কথাটা লিখে দেবে। তোমাদের বইতে দেখিয়েও দিচ্ছি, দেখো তোমাদের বইতে 30 নম্বর পেজে চলে যাবে। এই দেখো এইখানেই পরিষ্কার দেওয়া রয়েছে, জিনগতভাবে পূর্বপুরুষদের থেকে আসে কিন্তু অসংক্রামক রোগ। দেখে নিলে তাহলে এখানে কি লিখবে, অসংক্রামক রোগ জিনগতভাবে পূর্বপুরুষদের কাছ থেকে আসতে পারে। 11 নম্বরে বলেছে দেখো, মানুষ যখন কোনো কিছু শেখে তা বারবার পুনরাবৃত্তি করে বা করার চেষ্টা করে, একে কি বলে, একে বলে ড্যাশ, মানে অভ্যাস বলে। দেখো তোমাদের বইতে আমি দেখিয়েও দিচ্ছি, দেখো এই দেখো তোমাদের বইতে 25 নম্বর পেজে চলে যাবে, একটু ওপরের দিকে আসো। দেখো যখন কোনো কিছু শেখে তা বারবার পুনরায় করে বা করার চেষ্টা করে তখন কিন্তু সেটাকে কি বলি, সেটাকে অভ্যাস বলি। তাহলে অভ্যাস কথাটা কোথায় লিখবে, দেখো এই শূন্যস্থানের জায়গায় তোমরা অভ্যাস কথাটা লিখে দেবে। তারপরে গ নম্বরে দেখো বাঁদিক থেকে ডান দিকে মেলাতে বলেছে। এটা দেখো প্রথমে রয়েছে সবুজ রং। সবুজ রং হবে সুজলা সুফলা এবং সমৃদ্ধ ও তারুণ্যের প্রতীক। কেন, কারণ 2 নম্বর পেজেই তোমরা পেয়ে যাবে, নির্ভীক সুজলা সুফলা সমৃদ্ধির তারুণ্যের প্রতীক। তাছাড়াও তোমাদের আরেক জায়গা থেকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এখানে রয়েছে সবুজ রং, 6 নম্বরটা সঠিক, সুজলা সুফলা সমৃদ্ধির তারুণ্যের প্রতীক। দেখে নিয়েছো। এর পরের প্রশ্নটা বলেছে অচৈতন্য ব্যক্তি। দেখো এখানে রয়েছে অচৈতন্য ব্যক্তি, এটা তোমরা তোমাদের বইতে 17 নম্বর পেজেই পেয়ে যাচ্ছ। দেখো এখানে রয়েছে অচৈতন্য ব্যক্তি, এটা হবে দীর্ঘ এর অপশনটা, দ্রুত জ্ঞান ফেরাতে হবে। তাহলে আমাদের এখানে সেই অপশনটা আছে কিনা দেখিনি। এই দেখো এখানে রয়েছে 2 নম্বর, দ্রুত জ্ঞান ফেরাতে হবে। তাহলে 2 নম্বরের পাশে তোমরা 2 নম্বরই লিখে দেবে। অশোক চক্র, অশোক চক্র হচ্ছে অবাধ অগ্রগতির প্রতীক। তাহলে 3 নম্বরটা তোমরা এখানে 3 লিখে দেবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো এখানে 6 নম্বর পেজে তোমরা চলে যাবে। 6 নম্বর পেজে কিন্তু অশোক চক্রের উল্লেখ রয়েছে। তাহলে অশোক চক্র হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে কি আছে দেখো, অবাধ অগ্রগতির প্রতীক। দেখো এখানটায় তোমরা চলে যাবে তোমাদের বইতে 3 নম্বর পেজ। 3 নম্বর পেজে গিয়ে দেখো এইখানটায় পরিষ্কার লেখা রয়েছে, সেখানে লেখা রয়েছে দেখো, এটি দেশের অবাধ অগ্রগতির প্রতীক। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা চলো দেখে নিই। তারপরের কোশ্চেনটা বলেছে ত্রিবর্ণ রঞ্জিত। এটা হবে অপশন 7, ভারতবর্ষের জাতীয় পতাকা। কারণ 3টে রং আছে আমরা জানি জাতীয় পতাকাতে, তার জন্য একে ত্রিবর্ণ রঞ্জিত বলা হয়। এটা দেখো তোমাদের বইতে তোমরা 6 নম্বর পেজে চলে যাবে। দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে ত্রিবর্ণ রঞ্জিত। এটা কোনটা হয়ে গেছে, অপশন 4। এই দেখো অপশন 4 জাতীয় পতাকা। তাছাড়া তোমরা 2 নম্বর পেজেও পেয়ে যাবে ভারতের জাতীয় পতাকা ত্রিবর্ণ রঞ্জিত। চলো পরের কোশ্চেনটা দেখা যাক। স্বল্প রক্তপাত হচ্ছে, এটা হবে 1 নম্বর সঠিক উত্তর। ক্ষতস্থানে আঙুল দিয়ে চেপে ধরতে হবে। দেখো এটা তোমরা 17 নম্বর পেজে চলে যাবে তোমাদের বইতে। 17 নম্বর পেজে দেখো এই যে খ নম্বরে রয়েছে স্বল্প রক্তপাত হচ্ছে। দেখো এটা কিন্তু সঠিক উত্তরটা হয়ে গেছে ক্ষতস্থান আঙুল দিয়ে চেপে দিতে হবে। চলো তার পরের কোশ্চেনটা দেখে নিই। তারপরের কোশ্চেনটা হচ্ছে প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে, এর সঠিক অপশনটা হবে 5, দ্রুত স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু তোমরা তোমাদের 17 নম্বর পেজেই পেয়ে যাচ্ছ। দেখো এখানে 17 নম্বর পেজে রয়েছে প্রাথমিক চিকিৎসার পরে, এটা হস্যুটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এটা কিন্তু হয়ে গেল 5 নম্বর অপশনটা। তাহলে তোমরা কিভাবে লিখবে দেখো, তাহলে দেখে নাও। তোমরা এই ছকটা খাতায় করে নেবে পেন্সিল দিয়ে, তারপর ব্র্যাকেটে ফাঁকা রেখে দেবে, সেখানে এই নম্বরগুলো বসিয়ে দেবে 6, 2, 3, 7, 1, 5। তোমরা কখনো কিন্তু 1, 2, 3, 4 হিসেবে যেটা হয় সেটা লিখবে না, তোমরা এইভাবে রোমান হরফেই লিখবে। কারণ এই পাশে যেহেতু রোমান হরফে আছে তাই তোমাকে এখানে রোমান হরফের সংখ্যা দিয়েই লিখতে হবে। চলো এবার পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটা হচ্ছে একটা বক্স দেয়া আছে, 9 নম্বর টোটাল দেয়া আছে। এখানে বলা হয়েছে যে কি করবে আর কি করবে না। দেখো চোখ, ত্বক এবং দাঁত 3টে আছে, 3টে
3 নম্বর করে। তাহলে দেখো কিভাবে লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, প্রথমে এই ছকটা করে নেবে খাতাতে। ছকটা করে নিয়ে প্রথমে হচ্ছে চোখ কি করবে, প্রথম পয়েন্টে দেবে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে চোখ পরিষ্কার করা উচিত। তারপরে 2 নম্বর পয়েন্ট লিখবে ভিটামিন এ এবং বেশি পরিমাণে শাকসবজি গ্রহণ করা উচিত। তারপরে 3 নম্বর চোখের যে কোনো সমস্যায় ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তারপরের ঘরটা দেখো কি কি করবে না, চোখের যত্ন নিতে গেলে কি তোমাকে করা যাবে না। 1 নম্বর লিখবে কম বা খুব বেশি আলোয় পড়াশোনা করা উচিত নয়। 2 নম্বর লিখবে হাতের আঙুলের সাহায্যে চোখ চুলকানো উচিত নয়। 3 নম্বর লিখবে ধুলোবালি ও সূর্যের তাপে যাওয়া উচিত নয়। তারপরে দেখো ত্বকে 1 নম্বরে লিখবে নিয়মিত ঠান্ডা ও নিরাপদ জলে স্নান করা উচিত। সকালে স্নান করাই স্বাস্থ্যকর। 2 নম্বর পয়েন্ট লিখবে প্রতিদিন স্নানের সময় জীবাণুনাশক সাবান ব্যবহার করা উচিত। 3 নম্বর লিখবে ভিটামিন ডি এবং যুক্ত খাদ্য বেশি করে খাওয়া উচিত। আর কি করা যাবে না দেখো, খুব বেশি সময় ধরে স্নান করা বা জলে থাকা উচিত নয়। অপরিষ্কার পোশাক পরিচ্ছদ ব্যবহার করা উচিত নয় এবং ত্বকে যে কোনো কসমেটিক ব্যবহার করা উচিত নয়। তারপরে বলেছিলাম দাঁতে দেখো 3টে পয়েন্ট লেখার চেষ্টা করবে। 3টে পয়েন্ট লিখলাম, প্রতিবার খাবার পর নরম ব্রাশ ও ভালো মাজন দিয়ে দাঁত ব্রাশ করা উচিত। তারপরে দেখো 2 নম্বরে বলেছে ভিটামিন এ, সি এবং ডি যুক্ত খাদ্য উপযুক্ত পরিমাণে গ্রহণ করা উচিত। 3 নম্বর পয়েন্ট দাঁতে কোনো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তারপরে দেখো কি করবে না, শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাদ্য, চকলেট ইত্যাদি বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। ধূমপান, পান ইত্যাদি খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। পরের কোশ্চেনটা চলো দেখে নিই। হয়ে গেল এই কোশ্চেনটা। পরের কোশ্চেন দুটো ব্যায়াম দিয়েছে, সেটা চিহ্নিত করতে হবে কোনটা কি আসন। তোমরা খাতাতে এই ছবিগুলো তোমাদের আঁকতে হবে না, তোমরা জাস্ট নাম্বার দিয়ে লিখে দেবে। এটা দেবে উমর 1, এটা দেবে উমর 2। তাহলে দেখো প্রথম ব্যায়ামটা ছিল এই আসনটা, এটাকে কি আসন বলা হচ্ছে, দেখো চক্রাসন। তাহলে তোমরা কি করবে, তোমরা জাস্ট উমর 1 নম্বর দিয়ে লিখে দেবে চক্রাসন। উমর 2 নম্বরে এটা কি, এই আসনটার নাম কিন্তু নৌকাসন। এ দেখো নৌকার মতো হয়ে রয়েছে, তাই এটা নৌকাসন। দেখে নিলে। হচ্ছে নিজের মতো করে লেখো। 1 নম্বরে বলেছে সু অভ্যাস গঠনের নিয়মগুলি লেখো। দেখো সু অভ্যাস গঠনের নিয়ম, এটা কত নম্বর পেজে আছে, দেখো 26 নম্বর পেজে। এবার ছোট ছোট করে লিখবে, যেহেতু 2 নম্বর আছে। তোমরা প্রথম পয়েন্ট দেবে দৃঢ় মানসিক প্রত্যয়, তার আন্ডারে লিখবে সু অভ্যাস গঠন করতে হলে দৃঢ় প্রত্যয় থাকা দরকার। দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করলে যে কোনো সু অভ্যাস গঠন করা যায়। 2 নম্বর পয়েন্ট লিখবে সদুদ্দেশ্য, সু অভ্যাস গঠনের জন্য যেন সদুদ্দেশ্য থাকে, ভালো উদ্দেশ্য নিয়ে সু অভ্যাস গড়ে ওঠে। তারপরে 3 নম্বর হচ্ছে শারীরিক ও মানসিক তৎপরতা। সু অভ্যাস গঠন করতে হলে শারীরিক ও মানসিক তৎপরতা থাকা দরকার। তারপরে 4 নম্বর বলেছে নিয়মিত অভ্যাস। সু অভ্যাস গঠন করতে হলে কাজটা বারবার নিয়মিত করতে হবে, এটুকু লিখে দিলেই হয়ে যাবে। তারপরের 5 নম্বর লিখবে প্রেরণা, সু অভ্যাস গঠনের জন্য প্রেরণা থাকা দরকার, এইটুকু লিখে দেবে। আর লাস্ট হচ্ছে সুবন্ধুর সঙ্গ, সু অভ্যাস গঠনের জন্য সুবন্ধুর সঙ্গ প্রয়োজন, এইটুকু লিখে দিলেই হয়ে যাবে। পরের কোশ্চেনটা চলো দেখে নিই। অসংক্রামক রোগের কারণগুলো কি কি? স্বাস্থ্য শারীর শিক্ষা বইতে 30 নম্বর পেজে চলে যাবে অসংক্রামক রোগের কারণ। এই পরপর পয়েন্টগুলো লিখে দেবে, এখানে ক খ করা আছে, তোমরা 1 2 3 4ও লিখতে পারো। প্রথমটা হচ্ছে জিনগত পূর্বপুরুষ থেকে আসতে পারে, অসংযমী জীবনযাত্রা করলে সেখান থেকে হতে পারে, অসংযমী মানে কোনো কন্ট্রোল নেই জীবনের, অপুষ্টিজনিত কারণে, অতিপুষ্টি অনুপুষ্টি দুটো কারণেই কিন্তু এটা হতে পারে। ভিটামিন ও খনিজ লবণের অভাবে অসংক্রামক রোগ হয়, তাই ভিটামিন ও খনিজ লবণ খেতে হবে। যথোপযুক্ত ব্যায়াম বা শারীরিক সঞ্চালনার অভাবে অসংক্রামক রোগ কিন্তু হয়, এগুলিকে কিন্তু বলা হয় গতিহীনতা জনিত রোগ বা হাইপোকাইনেটিক ডিজিজ। তারপরের পয়েন্ট লিখবে অতিরিক্ত মানসিক চাপের কারণে হতে পারে। 6 নম্বর প্রতিদিন 1 ঘন্টার বেশি সময় ধরে মধ্যম মাত্রার শরীরচর্চা না করলে। তারপরে লাস্ট ভেজাল রং দেওয়া, রাসায়নিক পদার্থ মেশানো খাবার ইত্যাদি, এইগুলো থেকেও তোমাকে দূরে সরিয়ে রাখতে হবে। তারপরের কোশ্চেন চলো দেখে নিই। লাস্ট প্রশ্ন, নোভেল করোনা ভাইরাস রোগ প্রতিকারে আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? এটা তোমাদের 6 এর বইতে
19 নম্বর পেজে পেয়ে যাবে। 19 নম্বর পেজে দেখো করোনা নিয়ন্ত্রণে কি করতে হবে, ছোট ছোট পয়েন্টগুলো দাগিয়ে দিয়েছি। দেখো খুব বেশি নম্বর নেই, মাত্র 3 নম্বর আছে, তাই পয়েন্টগুলো বড় করে লেখা যাবে না। 1 নম্বর লিখবে বারবার হাত ধোয়ার অভ্যাস করতে হবে। 2 নম্বর অ্যালকোহল আছে এমন হ্যান্ডবার বা সাবান ও জল দিয়ে হাত ধুতে হবে। 3 নম্বর অনেক লোক উপস্থিত আছে এমন স্থান বর্জন করতে হবে। তারপরের পেজে চলে যাবে 30 নম্বর পেজ। তারপরের পয়েন্ট লিখবে সঠিক মাস্ক ব্যবহার করতে হবে, মাস্কের সামনে হাত দেওয়া ও গলায় মাস্ক ঝোলানো বিপজ্জনক। তারপরের পয়েন্ট লিখবে সারা শরীর ঢাকা পোশাক, মাথার ঢাকা টুপি, হাতের গ্লাভস ও মুখে সর্বদা মাস্ক ব্যবহার করতে হবে। তারপরের পয়েন্ট হচ্ছে স্যানিটাইজার ব্যবহার ও সাবান অবশ্যই সঙ্গী করতে হবে। আর লাস্ট পয়েন্টটা লিখবে সর্বদা 3 মিটার শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। পরিচিতি বা অপরিচিত সকল ক্ষেত্র থেকে এই দূরত্ব কিন্তু মেনটেন করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও। আজ এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থেকো। টাটা।